আচ্ছা। আমরা লেকচার শিট তো আমরা গ্রুপে অনেক আগেই দিয়েছিলাম। আশা করি আপনারা লেকচার শিটটা দেখেছেন। তো আজকে আমাদের মূলত ক্লাসটি হচ্ছে জাপান নিয়ে এবং দুবাই নিয়ে। তো জাপানের আমরা আজকে স্টুডেন্ট বিষয় এবং ওয়ার্ক বিষয়ের ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। আর হচ্ছে দুবাই ভিজিট বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ টুরিস্ট বিষয়। তো প্রথম হচ্ছে জাপানের স্টুডেন্ট বিষয়। জাপানের স্টুডেন্ট বিষয়টা হচ্ছে কেমন? আমরা জানি 50 বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক শিক্ষার্থীরা জাপানে শিক্ষা গ্রহণের জন্য পাড়ি জমাচ্ছে। আর জাপানে আমরা প্রায় 86টি ন্যাশনাল ইউনিভার্সিটি, 95 হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, আর গভর্নমেন্ট ইউনিভার্সিটি, এবং হচ্ছে আপনার 597 হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি। তো পুরো ওয়ার্ল্ড থেকে কিন্তু জাপানে আপনার প্রচুর পরিমাণে স্টুডেন্ট পড়তে যায় সেখানে, কারণ তাদের শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত, আমরা জানি। তো জাপান একটা খুবই রিচ একটা কান্ট্রি যেটা আমরা বলি। তো ওইখানকার জীবন মান, লাইফ স্টাইল, সেটা হচ্ছে তাদের আপনার কি বলে কালচার খুবই রিচ। তো ওই জাপান নিয়ে আমাদের আজকের ক্লাস। তো জাপানে আসলে কিভাবে ভিসা হয় সেটা নিয়ে আমরা দীর্ঘ সময় আলোচনা করব। তো সবার প্রথম হচ্ছে কোন ধরনের ভিসা আপনার জন্য প্রযোজ্য হবে। প্রথমে দেখেন, জাপানে উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য ভিসার আবেদন করার পূর্বে আপনার জানতে হবে কোন ধরনের ভিসা আপনার জন্য প্রযোজ্য। অর্থাৎ জাপানে কিন্তু বিভিন্ন মেয়াদি কোর্সের আপনার প্রচলন আছে। আপনার কিছু ল্যাঙ্গুয়েজ কোর্স আছে যেটা 6 মাসে, অর্থাৎ 6 মাসের শর্ট কোর্স বা 3 মাসের শর্ট কোর্স আছে। এখন আপনি কোন কোর্সের জন্য অ্যাপ্লাই করবেন সেটার উপর ডিপেন্ড করে আপনি কত মাসের জন্য ভিসার অ্যাপ্লাই করবেন। আর এসব কোর্সের মেয়াদের উপর নির্ভর করেই মূলত আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে। আচ্ছা, একটু ইন্টারাপ্ট করতেছি। দেন হচ্ছে কিভাবে আপনার আহ ইয়ে করবেন, ভিসার জন্য আবেদন করবেন। প্রথম হচ্ছে আপনার কোর্সের মেয়াদের উপর আপনার ভিসার আবেদন নির্ভর করবে। অর্থাৎ আপনার কোর্স ফি কেমন। আপনি যদি 6 মাসের কোর্স নেন বা 3 মাসের কোর্স নেন বা 1 বছরের কোর্স নেন বা 2 বছরের কোর্স নেন, সেক্ষেত্রে ওই কোর্সের ডিউরেশনের উপরে ভ্যারি করে আপনার টিউশন ফি, আপনার কোর্সের ফিটা। তো কোর্সের ফি এর উপর ডিপেন্ড করে মূলত আপনার ভিসার যেই ফিটা ওইটা ডিপেন্ড করবে। সরি ফর আপনার ইন্টারফেস, এটা 2 মিনিট পরে আমি একটু জয়েন করতেছি, জাস্ট 2 মিনিট আমাকে সময় দিবেন। আচ্ছা, সরি। দেন হচ্ছে আপনার যদি আপনি লং টার্ম কোর্স বেছে নেন তাহলে আপনার ভিসা প্রসেসিং হবে আপনার পছন্দ করা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে। অর্থাৎ আপনি যদি লং কোর্স যেটা 1 বছরের উপরে, সেটা আপনার ভিসা প্রসেসিংটা হবে শিক্ষা প্রতিষ্ঠান। অর্থাৎ আপনি যে ইউনিভার্সিটি বলেন বা যে স্কুল বা কলেজ যেখানে পড়তে যাবেন, তারা আপনাকে ওই বিষয়ে গাইড করবে। আপনাকে একটা নির্দিষ্ট একটা প্রসিডিউরের মধ্যে দিয়ে যেতে হবে। অর্থাৎ আপনি চাইলে যে পড়তে পারবেন এমনটা না, আপনাকে একটা নির্দিষ্ট প্রসিডিউরের মাধ্যমে যাইতে হবে। আচ্ছা, দেন হচ্ছে ভিসার জন্য আবেদন করার সময় হচ্ছে 5 মাস, অর্থাৎ 5 মাসের ভিতরে আপনাকে ভিসার অ্যাপ্লাই করতে হবে। আর এর মধ্যে আপনাকে ভিসার জন্য বিশ্ববিদ্যালয় ও ইমিগ্রেশন অফিসে আবেদন করে নিতে হবে। প্রথমত কি হচ্ছে যে প্রথমত ভিসা আবেদন ফর্ম পূরণ করে বিশ্ববিদ্যালয়ে সাবমিট করতে হবে। আর সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনার ফর্ম খতিয়ে দেখবে ও কোনো ধরনের সমস্যা না পাওয়া গেলে সেটি সরাসরি ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিবে। আর ইমিগ্রেশন অফিসে সেই ফর্মটি পুনরায় খতিয়ে দেখা হবে ও সেটি গৃহীত হলে আপনাকে সার্টিফিকেট অফ এলিজিবিলিটি দেওয়া হবে, যেটাকে আমরা সিওই লেটার বলি, অর্থাৎ সার্টিফিকেট অফ এলিজিবিলিটি। আর এই সিইউ লেটার আসা মানে অনেক বড় কিছু। অর্থাৎ আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে অলমোস্ট আপনি অনেক দূরে এগিয়ে গেলেন, এই যেটাকে আপনাকে আমরা সার্টিফিকেট অফ এলিজিবিলিটি বলি। আর এই সার্টিফিকেট এলিজিবিলিটি পাওয়ার জন্য আপনাকে নির্দিষ্ট কিছু ডকুমেন্ট দিতে হবে, কয়েকটা ধাপ পার করতে হবে, ওগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। দেন হচ্ছে এরপর সার্টিফিকেট অফ এলিজিবিলিটির একটি স্ক্যান কপি আপনাকে স্কুল কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে। সেখান থেকে আপনার কোর্স শুরু হওয়ার 1 মাস পূর্বে আপনাকে সার্টিফিকেট অফ এনরোলমেন্ট দেওয়া হবে, অর্থাৎ আপনি ওই কোর্সে ভর্তি হয়ে গেছেন, ওইটার একটা এনরোলমেন্টের একটা কপি আপনাকে দেওয়া হবে মেলের মাধ্যমে। মনে রাখবেন যে সার্টিফিকেট অফ এনরোলমেন্ট পাওয়ার পূর্বে আপনার কাছে 2 মাসের মতো সময় থাকবে।
আর এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের ফি জমা দিতে হবে। আর এই ফিটা আপনারা দিবেন কিভাবে? বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সরাসরি। আর এই বাংলাদেশ ব্যাংক যে রিসিপ্ট আপনাকে দিবে সেমিস্টার ফি জমা দেওয়ার, ওইটা আপনি আবার এম্বাসিতে জমা দিবেন। দেন হচ্ছে কি, ভিসা পাওয়ার জন্য সর্বশেষ আপনাকে বাংলাদেশ অবস্থিত জাপান দূতাবাসে যোগাযোগ করতে হবে, যেটা আমাদের বাড়িধারায় অফিস। আজকে আমরা দেখাবো আজকে। দেন হচ্ছে সেখানে আপনাকে সার্টিফিকেট অফ এনরোলমেন্ট, আপনার পাসপোর্টের ছবি এবং জাপান ইমিগ্রেশন কর্তৃপক্ষের স্বাক্ষরিত ভিসার আবেদন ফর্মের এক কপি জমা দিতে হবে। উল্লেখ্য যে এই প্রক্রিয়াটি জাপানে পৌঁছানোর পূর্বেই সম্পন্ন করতে হবে। এখন দেখেন যে ভিসা আবেদন করার জন্য কি কি সাপোর্টিং ডকুমেন্টের দরকার পড়বে। প্রথমত হচ্ছে কি, যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রহীতার স্বীকৃতি, অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করতে যাবেন সেখান থেকে আপনার একটা অফার লেটার পাঠাবে আপনাকে, ওই অফার লেটারটা আপনি নিবেন। দেন হচ্ছে সিভি অর রিজিউমি, অর্থাৎ আপনার একটা সুন্দর করে একটা বায়োডাটা টাইপ একটা সিভি বা রিজিউমি তৈরি করবেন। থার্ড হচ্ছে যে জাপানে কেন পড়তে চান সে সম্পর্কিত বক্তব্য, যেটাকে আমরা এসওপি লেটার বলি। আর এই এসওপি লেটার হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস, অর্থাৎ আপনি জাপানেই কেন পড়াশোনা করতে যাবেন, মানে কেন চায়না না, কেন কোরিয়া না, কেন ইউএসএ না, অস্ট্রেলিয়া না, কেন জাপানে আপনি পড়তে যাবেন, তো সেটা আপনি একটু ব্রিফলি ডিসক্রাইব করবেন ওই লেটারে, এসওপি লেটারে, যে আপনি জাপানেই কেন যাচ্ছেন, বা জাপানের ওই কলেজটাই কেন চুজ করছেন, বা ওই কলেজেই কেন ওই সাবজেক্টটাতে পড়বেন। এই বিষয়ে আপনি পূর্ণাঙ্গভাবে একটা সুন্দরভাবে গুছিয়ে একটা লেটার লিখবেন, যেটাকে আমরা এসওপি লেটার বলি। দেন হচ্ছে ব্যাংক ব্যালেন্সের প্রমাণপত্র। আমরা এতদিনে বুঝে গেছি, যেহেতু আমরা অলরেডি ইন্ডিয়ার ক্লাসটা করেছি, থাইল্যান্ডের ক্লাস করলাম, যে ব্যাংক ব্যালেন্সের প্রমাণপত্র বলতে আমরা বুঝি ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি, এই দুইটা কাগজ। ব্যাংক সলভেন্সি লেটার এবং হচ্ছে ব্যাংকের স্টেটমেন্ট 6 মাসের, এই দুইটা পেপারই হচ্ছে ব্যাংক ব্যালেন্সের প্রমাণপত্র। যেটা হচ্ছে আপনার তো থাকবে না স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে, আপনার যে স্পন্সর হবে, আপনার পিতা, আপনার মাতা অথবা আপনার আঙ্কেল যে হোক, তার এই ব্যাংক ব্যালেন্সের প্রমাণপত্রটা আপনাকে দিতে হবে, যাকে আপনি স্পন্সর বানাবেন। আচ্ছা, থার্ড হচ্ছে অপরাধমূলক ও ফৌজদারি কাজে জড়িত না থাকার প্রমাণপত্র। এটা কি? এটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স, অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্সের কপিটা আপনাকে নিতে হবে। এটা বাংলাদেশ পুলিশ থেকে নিবেন, যে আপনি কোনো অপরাধমূলক বা ফৌজদারি কাজে জড়িত না। দেন হচ্ছে ভিসার আবেদন ফর্ম। এখন দেখেন ভিসার আবেদন ফর্মটা আপনাকে দেখতে হবে। ভিসার আবেদন ফর্মটা কিভাবে পাবেন? আমরা আপনাদেরকে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা আমাদের গুগল ড্রাইভে দিয়ে দিব। তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা হচ্ছে এটা। এখানে আপনি দেখেন 45 mm বাই 35 mm, অর্থাৎ 2 ইঞ্চি বাই 1.4 ইঞ্চির একটা ছবি আপনাকে অ্যাটাচ করতে হবে। এটা পিডিএফ এডিটেবল, অর্থাৎ আপনি টাইপ করে ফর্ম ফিল আপ করতে পারবেন। যেমন এখানে সারনেম দেওয়া আছে, সানি। দেন হচ্ছে গিভেন নেম দিবেন, বা আদার নেম থাকলে আদার নেম দিবেন। গিভেন নেম হচ্ছে ফার্স্ট নেমটা দিয়ে দিলেন। ডেট অফ বার্থ দিবেন। দেন হচ্ছে প্লেস অফ বার্থ, অর্থাৎ কোন জায়গায় জন্মগ্রহণ করছেন। সেক্স, মেল না ফিমেল, এটা দিবেন। ম্যারিটাল স্ট্যাটাস, সিঙ্গেল থাকলে সিঙ্গেল, ম্যারিড থাকলে ম্যারিড। ন্যাশনাল সিটিজেনশিপ, এখানে আপনার ন্যাশনাল সিটিজেন, এখানে আপনি স্ক্রল করে বাংলাদেশ দিয়ে দিলেন। ফরমার অর আদার ন্যাশনালিটিস অর সিটিজেন, অর্থাৎ আপনার অন্য কোনো দেশের ভিসা আছে কিনা, ভিসা থাকলে দিবেন, না হলে এনে দিয়ে দিবেন, নট অ্যাপ্লিকেবল। আইডি নাম্বার, ন্যাশনাল আইডি গভর্নমেন্টের। দেন পাসপোর্ট টাইপ, আপনার যদি অফিসিয়াল পাসপোর্ট হয় অফিসিয়াল, অর্ডিনারি হলে অর্ডিনার। যেহেতু আপনার অর্ডিনার, আমরা আমজনতা হলে অর্ডিনারি হবে। পাসপোর্টের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। প্লেস অফ ইস্যু এখানে লিখে দিবেন। দেন হচ্ছে ডেট অফ ইস্যু, অনেকে পাসপোর্টের প্লেস অফ ইস্যু ঢাকা থাকে, ঢাকাই হবে। ডেট অফ ইস্যু হবে, ডেট অফ পাসপোর্টের লেখা দেখবেন যে ডেট অফ ইস্যু কত, ইস্যু অথরিটি দিবেন। ডেট অফ এক্সপায়ারি, এক্সপায়ারি হচ্ছে পাসপোর্টে আপনার এক্সপায়ারি ডেট থাকবে। সার্টিফিকেট অফ এলিজিবিলিটি নাম্বার, ওই যে বললাম যে আপনাকে কলেজ থেকে বা ইউনিভার্সিটি থেকে এলিজিবিলিটি লেটার আসবে, ওই এলিজিবিলিটি একটা নাম্বার থাকবে, ওই নাম্বারটা দিবেন এখানে। অর্থাৎ এলিজিবিলিটি লেটার আসলে দেন আপনি ভিসার অ্যাপ্লিকেশন করবেন। এটা হচ্ছে পারপাস অফ ভিজিট টু জাপান, আপনি কি পারপাসে যাচ্ছেন, স্টাডি। দেন হচ্ছে ইন্টারনাল লেন্থ অফ স্টে ইন জাপান, অর্থাৎ আপনি কতদিন যাবত থাকবেন। 2 ইয়ার্স হলে 2 ইয়ার্স, 1 ইয়ার হলে 1 ইয়ার, হলে 1 ইয়ার। অ্যাজ ইট ইজ আমরা অন্যান্য বিষয় যেভাবে সাবমিট করি, ফর্ম ফিল আপ করি, নেম, অ্যাড্রেস। দেন হচ্ছে আপনার কারেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, অর্থাৎ আপনি বর্তমান প্রেজেন্ট অ্যাড্রেস, টেলিফোন, মোবাইল নাম্বার, ইমেল, কারেন্ট প্রফেশন। তারপর হচ্ছে আপনি যদি জব করেন, জবের ক্ষেত্রে এমপ্লয়ারের নাম, ডিটেলস সব দিবেন। এখানে যেগুলো লেখা আছে হ্যাভ ইউ এভার, এগুলো ম্যাক্সিমাম নই হবে, যে বিন কনভিক্টেড অফ ক্রাইম অর অফেন্স ইন এনি কান্ট্রি, অর্থাৎ কোনো কান্ট্রিতে আপনি ক্রাইম অফেন্স করছেন কিনা।
আপনি নো দিবেন, যেহেতু আপনি কোনো ক্রাইম করেন নাই। তো যা যা আপনি এগুলো রেডি করে নিয়ে দেন আপনি ফর্ম ফিল আপটা করবেন, এটা আপনি দেন হচ্ছে এম্বাসিতে গিয়ে হার্ড কপি জমা দিবেন। আচ্ছা, এখন এই ফর্মটা আপনি কোথায় পাবেন, কিভাবে পাবেন সেটা আমি দেখে দিচ্ছি। দেখেন, ভিসা এম্বাসি অফ জাপান ইন বাংলাদেশ, আমরা এই সাইটে আসবো, যে এম্বাসি অফ জাপান ইন বাংলাদেশ। এই সাইটে দেখেন, এই যে এখানে কর্নারে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে কি আসতেছে, ঠিক এই ফর্মটা আসতেছে। অর্থাৎ আপনি এখান থেকেও এই ফর্মটা ডাউনলোড করতে পারবেন, বা আমরা আমাদের ড্রাইভে এই ফর্মটা দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আচ্ছা, দেন হচ্ছে কি, আপনার দুটি পাসপোর্ট আকারের ছবি, বৈধ পাসপোর্ট। বৈধ পাসপোর্ট আমরা বলতে বুঝি যে 6 মাসের মেয়াদ থাকতে হবে। আর ভিসা এনরোলমেন্টের ইলেকট্রনিক কনফার্মেশন স্ক্যান কপি। আর হচ্ছে একাডেমিক ও কাজের অভিজ্ঞতা ডকুমেন্ট। একাডেমিক সার্টিফিকেট বলতে আমরা হচ্ছে এসএসসি বা এসএসসি সার্টিফিকেট। আর কাজের অভিজ্ঞতা বলতে যদি কেউ স্টুডেন্টের পাশাপাশি আপনার ওয়ার্ক পারমিটের জন্য যাক, সেক্ষেত্রে কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট দিবে যে সে কোথায় জব করছে। দেন হচ্ছে ভ্রমণ সম্পর্কিত কাগজপত্র। ভ্রমণ সম্পর্কিত কাগজপত্র বলতে আমরা বুঝি সেটা হচ্ছে যে হোটেল বুকিং যেটাকে বলি, বা আইটিনারি বলি, যে আপনি কোন টিকিট কাটছেন কোন ডেটে, ওই ডেটের একটা ডিটেলস এর কাগজপত্র আইটিনারি দিয়ে দিবেন। এখন আসেন যে জাপান ওয়ার্ক পারমিট ভিসা বলতে আমরা কি বুঝি। ওয়ার্ক পারমিট ভিসা জাপান যেতে বিশেষ কিছু দক্ষতা ও যোগ্যতার প্রয়োজন হয়। অর্থাৎ আপনার যেটাকে আমরা বলি SSW, স্পেসিফাইড স্কিল ওয়ার্কার। তো এই স্পেসিফাইড স্কিল ওয়ার্কারের জন্য কি হবে জেনে নিন, জাপান ওয়ার্ক পারমিট ভিসার জন্য কি কি লাগবে ও কিভাবে আবেদন করবেন। প্রথমত হচ্ছে, কর্মীর চাহিদা পূরণের জন্য প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে জাপান ওয়ার্ক পারমিট ভিসায় দক্ষ জনবল নিয়ে থাকে। জাপানের মাথাপিছু আয় হচ্ছে 38,216 মার্কিন ডলার, যেটা হিউজ। জাপান অনেক রিচ কান্ট্রি। আমি শুরুতে বলছি যে শুধু টোকিও সিটি, অর্থাৎ টোকিও সিটিটাই হচ্ছে আপনার ওয়ার্ল্ডে একটা রিচেস্ট ইকোনমি, জিডিপির হারে এটা রিচেস্ট একটা সিটি। আচ্ছা, দেন হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করবেন সরকারি ভাবে। যদি আমরা চিন্তা করি যে সরকারি ভাবে আপনি যদি জাপানি ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে বর্তমানে জাপানি ভিসার জন্য সরকারি ভাবে বিএমইডি রেজিস্ট্রেশন করে টেকনিক্যাল ইন্টার্ন কার্যক্রমের মাধ্যমে আবেদন করতে পারবে, যেটা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের অথরাইজ। কিন্তু সেক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, জাপানি ভাষা বা ল্যাঙ্গুয়েজ কোর্স করে নিতে হবে। এটা ম্যান্ডেটরি, এটা মাথায় রাখেন যে জাপানে আপনি যদি স্টুডেন্ট ভিসায় যান বা ওয়ার্ক ভিসায় যান না কেন, আপনাকে ল্যাঙ্গুয়েজ কোর্স মাস্ট। আর এই ল্যাঙ্গুয়েজ কোর্সের 5টা ধাপ, সেটা হচ্ছে N1, N2, N3, N4, N5। N5 হচ্ছে একদমই বেসিক, অর্থাৎ বেসিক ল্যাঙ্গুয়েজ শিখার হচ্ছে কোর্সটা হচ্ছে N5। তো যারা স্কিল ওয়ার্কার অর্থাৎ মোটামুটি ওয়ার্ক ভিসা যেতে চায়, তারা মোটামুটি N5টা পাস করলেই হয়। ঠিক আছে, আর স্টুডেন্টের ক্ষেত্রেও সেম। বাট কিছু স্কিল ওয়ার্কার আছে যারা N5 এর পরে N4 প্রয়োজন পড়ে। সেটা আপনার কি বিষয় যেতে চান, কোন স্কিলের উপর যেতে চান সেটার উপর ডিপেন্ড করে। আচ্ছা, দেন হচ্ছে তারপর বিএমইটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করে পূরণপূর্বক বিএমইটির মেলে ইমেল পাঠাতে হবে। আর বিএমটির কার্যালয় থেকে IIM জাপানের প্রতিনিধি দল যারা বাছাই করা হলে প্রাথমিক ইন্টার পরীক্ষা নেওয়া হবে। এক্ষেত্রে গণিত এবং জাপানি ভাষা ও শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে। আর এক্ষেত্রে মূলত টেকনিক্যাল ইন্টার্ন কোর্স বিএমইটিও করায়, কিছু প্রাইভেট প্রতিষ্ঠান আছে তারাও করায়, আপনি যে কোনো এখান থেকে করতে পারবেন। আর এক্ষেত্রে আবেদনকারীকে ভিসা সম্পর্কিত কোনো খরচ বহন করতে হয় না, এটা সম্পূর্ণ গভর্নমেন্টের থ্রুতে হয়। আচ্ছা, আচ্ছা, দেন হচ্ছে এছাড়াও বেসরকারি বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কাজের বিষয় সংগ্রহ করতে পারবেন। সেক্ষেত্রে খরচ বেশি হলেও প্রয়োজনীয় কার্যক্রম এজেন্সি পরিচালনা করে দিবে, অর্থাৎ আপনার কোনো কিছু করতে হবে না, ওই এজেন্সি গুলাই করে দিবে। যেটা হচ্ছে বেসরকারি এজেন্সি, রিক্রুটিং এজেন্সি যাদের আরএল আছে তারা করে নেয়। কিন্তু আপনার ওই সরকারি বা বেসরকারি যে জাপানে যেতে হলে শিক্ষাগত যোগ্যতা ও ভাষার দক্ষতা থাকা গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনাকে ভাষা বা ল্যাঙ্গুয়েজ শিখতেই হবে, জানতেই হবে। এখন দেখেন জাপানে ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার যোগ্যতা কি। প্রথম হচ্ছে আপনাকে নির্দিষ্ট কাজে দক্ষ হতে হবে, অর্থাৎ আপনি কি ওয়েল্ডিং পারেন, পেন্টিং পারেন, ক্লিনিং পারেন, কি পারেন, সেই কাজে আপনাকে দক্ষ হতে হবে। আর একই সাথে জাপানের ভাষা শিখতে হবে এবং শিখার প্রমাণপত্র থাকতে হবে। শিখার প্রমাণপত্র বলতে যেটা আমি আপনাদেরকে একটু আগে বললাম যে N5 কোর্স, N4 কোর্স, এগুলো সার্টিফিকেশন আপনার লাগবে। আর ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদনের পূর্বে জাপানের ভাষার উপর পরীক্ষা দিতে হয়।
যেখানে দুইটা পরীক্ষা হয়, আপনারা একটু কাইন্ডলি নোট করে রাখতে পারেন। একটা হচ্ছে নাট নাট টেস্ট, আর একটা হচ্ছে জেএলপিটি। জেএলপিটি বছরে 2 বার হয়, 6 মাস পর পর। আর নাট টেস্ট 2 মাস পর পরই হয়। আপনারা নাট টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করলেও পারেন, 2 মাস পর পর এক্সাম হয়। ওই টেস্টে এক্সামে পার্টিসিপেট করে পাশ করলেই আপনার যেই ভাষা শিক্ষার প্রমাণপত্র ওইটা হয়ে গেল। দেন হচ্ছে জাপানে যাওয়ার জন্য টিটিসি কেন্দ্রগুলোর মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে আবেদন করতে হয়। টিটিসি হচ্ছে আপনার টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, যেগুলা বিএমইডির আন্ডারে, বা এমনিতে অনেকগুলো প্রাইভেট প্রতিষ্ঠান আছে যারা প্রাইভেটলি ল্যাঙ্গুয়েজ শিখায়। তো তাদেরও আমরা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব, কারা কারা ল্যাঙ্গুয়েজ শিখায় ঢাকায়, ওদেরকে আপনারা পাবেন দেখতে। দেন হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, সর্বনিম্ন এসএসসি এবং সমমান বা এসএসসি সমমান। এরপর আসেন জাপান ওয়ার্ক পারমিট ভিসা পেতে প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে। প্রথম হচ্ছে কমপক্ষে 6 মাসের মেয়াদ সম্পন্ন পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রের কপি, তারিখ সহ সঠিকভাবে পূরণকৃত স্বাক্ষরিত ভিসার আবেদনপত্র, সাদা ব্যাকগ্রাউন্ডের 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, নির্দিষ্ট কাজের উপর দক্ষতা সনদ প্রমাণপত্র, অর্থাৎ আপনি যে কাজে দক্ষ ওই কাজের একটা প্রমাণপত্র লাগবে। সাপোজ আপনি যে টিটিসিতে ট্রেনিং করবেন, ওই প্রতিষ্ঠানে আপনাকে একটা সার্টিফিকেট দিবে, ওইটা হচ্ছে প্রমাণপত্র। দেন হচ্ছে জাপানি ভাষা শিক্ষার সনদ, যে আপনি ল্যাঙ্গুয়েজ কোর্স করছেন ওই ল্যাঙ্গুয়েজ কোর্সের একটা সার্টিফিকেট থাকবে, ওইটা হচ্ছে জাপানি ভাষা শিক্ষার সনদ। দেন হচ্ছে মেডিকেল রিপোর্ট, দেন হচ্ছে করোনা ভ্যাকসিনেশন সার্টিফিকেট, দেন হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। এরপর হচ্ছে যে কোম্পানিতে কাজের জন্য আবেদন করেছেন তার অফার লেটার। এটা হচ্ছে যদি আপনি প্রাইভেট কোনো প্রতিষ্ঠান দিয়ে বা আরএল রিক্রুটিং এজেন্সি দিয়ে করেন, সেক্ষেত্রে ওরাই আপনাকে অফার লেটারটা এনে দিবে। দেন হচ্ছে সরকারিভাবে জাপান যাওয়ার উপায়। দেখেন, বিএমইডির মাধ্যমে সরকারিভাবে বিনা খরচে জাপানে টেকনিক্যাল ইন্টার্ন কার্যক্রম চালু রয়েছে। তিনি ইন্টারন্যাশনাল ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সহায়তায় বিএমইটি এই কার্যক্রম পরিচালনা করছে। তবে এই প্রক্রিয়া নির্দিষ্ট কিছু শর্তাবলী এবং প্রেরণ পদ্ধতি অনুসরণ করতে হয়। কি কি শর্তাবলী? যেটা একটু আগে বললাম, যে লেভেল N5, অর্থাৎ N5 বা জাপানি ভাষায় পর্যাপ্ত দক্ষতা অর্জন করতে হবে। আবেদনকারীর বয়স 18 থেকে 30 বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এসএসসি পাস। আবেদনকারীর উচ্চতা, উচ্চতা ছেলে হলে 5 ফুট 4, মেয়ে হলে 4 ফুট 11, এবং পূর্বে জাপানে কর্মরত ছিলেন এমন কেউ আবেদন করতে পারবে না। এইভাবে আপনারা টিআইটিপি এক্সামের জন্য আবেদন করতে পারবেন। এই পদ্ধতিতে জাপানে 5 বছরের জন্য কাজের সুযোগ পাওয়া যায়। আগ্রহী প্রার্থীদের বিএমইটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে, তারপর তা সঠিকভাবে পূরণ করে বিএমইটি নির্দেশিত ইমেলে পাঠানো হবে। এই হচ্ছে বিষয়। এখন আসেন যে মূলত জাপানে যাওয়ার জন্য যে বিএমইটির টেকনিক্যাল ইন্টার্ন পরীক্ষা, এটা কি হয়। প্রথম হচ্ছে টেকনিক্যাল ইন্টার্নদের গণিত ও জাপানি বর্ণমালার পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। অর্থাৎ এখানে ম্যাথমেটিক্স এর কিছু কোশ্চেন থাকবে এবং জাপানি ল্যাঙ্গুয়েজ রিলেটেড বর্ণমালার কিছু কোশ্চেন থাকবে। এটা হচ্ছে টেকনিক্যাল ইন্টার্ন। দেন হচ্ছে শারীরিক সক্ষমতার বিষয়ক পরীক্ষা কি হয়, সিট আপ, পুশ আপ, দৌড়ানো। অর্থাৎ আপনি শারীরিকভাবে, অর্থাৎ আপনি কি বলে, শারীরিকভাবে কতটা সক্ষম, ওইটা ওরা বোঝার জন্য এই শারীরিক সক্ষমতার পরীক্ষাটা নেয়। এইভাবে আপনারা এই জাপানে ওয়ার্ক ভিসার নিয়ে কাজ করতে পারবেন। এখন দেখেন জাপানে কোন কাজের চাহিদা বেশি। জাপানে মূলত হচ্ছে কম্পিউটার অপারেটর, টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, মেকানিক ইত্যাদি কাজে নিয়োগ দেওয়া হয়। বিভিন্ন কোম্পানিতে এই শ্রমিকদের চাহিদা বেশি। এছাড়াও রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিভিন্ন কাজের ভিসা নিতে পারবেন। কৃষিকাজ, হোটেল বয়, ক্লিনার, নার্সিং, ইলেকট্রিশিয়ান, অটোমোবাইল, মেকানিক, কনস্ট্রাকশন, সিকিউরিটি গার্ড, ফুড ডেলিভারি, স্টোর কিপার ইত্যাদি কাজের চাহিদা সবচেয়ে বেশি। জাপানে এই সকল কাজের বেতনও তুলনামূলক বেশি। এখন দেখেন জাপানেতে কত টাকা লাগে। আপনি যদি সরকারিভাবে অ্যাপ্লাই করেন বা মোটামুটি অ্যাপ্লিকেশন করে ল্যাঙ্গুয়েজ কোর্সটা মোটামুটি ভালো করে করছেন, মোটামুটি ল্যাঙ্গুয়েজ কোর্সটা করে N5টা পাস করে ফেলছেন, তো সেক্ষেত্রে আপনার জাস্ট পাসপোর্ট তৈরি, মেডিকেল রিপোর্ট ফি, পুলিশ ক্লিয়ারেন্স খরচ, এগুলোর সাথে আর জাপানি ল্যাঙ্গুয়েজ কোর্স 20,000 টাকা করে নেয় সর্বোচ্চ। সকল খরচ মিলিয়ে আপনার টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে জাপানে যেতে 50 থেকে 1 লক্ষ টাকা খরচ হতে পারে। এটা হচ্ছে সরকারি খরচ। আর কেউ আছে আপনার সরকারি পদ্ধতি ছাড়া ভিন্নভাবে জাপান ওয়ার্ক পারমিট ভিসা পেতে 8 থেকে 12 লক্ষ টাকা খরচ হয়, যারা বেসরকারি ভাবে করে, অর্থাৎ আরএল এর মাধ্যমে যারা রিক্রুটিং লাইসেন্স হোল্ডার, তারা বাদ বাকি সব প্রসিডিউর তারা করে দেয়, তারাই অপারেটর নিয়ে আসে, তারাই ওয়ার্ক পারমিটটা নিয়ে আসে। তো সবকিছু করতে ওদের একটা খরচ হয়, ওদের একটা প্রফিটের মার্জিন থাকতে হয়। সবকিছু মিলে তারা 8 থেকে 12 লাখ টাকা চার্জ করে। এই হচ্ছে জাপানের আমাদের আজকে লেকচার শিট। দেন হচ্ছে আরো আমাদের কিছু ডকুমেন্ট আছে আপনাদেরকে দেখাবো।
দেখেন যে ভিসা প্রসিডিউরটা কিভাবে করতে হয়। প্রথম হচ্ছে জাপানের এম্বাসি, আমরা সবাই জানি যে জাপানের এম্বাসিটা কোথায়। এই ডকুমেন্টটা আমরা আপনাদেরকে দিয়ে দিব। বা জাপানি এম্বাসি হচ্ছে যে 5 and 7 দুটাবাস রোড, বারিধারা। অর্থাৎ বারিধারা হচ্ছে জাপান কনসুলারের এম্বাসি, এম্বাসি অফ জাপান কনসুলার এন্ড ভিসা সেকশন। মূলত এখানে গিয়ে আপনার আবেদনটা করতে হবে। ওদের সিস্টেমটা কি, অ্যাপ্লিকেশন ফর্ম ডিস্ট্রিবিউশনের সময়টা হচ্ছে কখন, 9টা থেকে বিকাল 5টা, সানডে টু থার্সডে, অর্থাৎ ফ্রাইডে আর স্যাটারডে বন্ধ। আর সাবমিশন অফ ভিসা অ্যাপ্লিকেশন 9টা থেকে 11টা, অর্থাৎ সকাল 9টা থেকে দুপুর 11টা পর্যন্ত আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা ওরা সাবমিশনটা নেয়। আর ভিসা অ্যাপ্লিকেশনের জন্য গেট ক্লোজ করে 10টা 50-এ। আর ইন্টারভিউ নেওয়া হয় 9, সাড়ে 9টা থেকে 12টার মধ্যে। ইউজুয়ালি সেম ডে আপনারা সাবমিশন অফ ডকুমেন্টস, অর্থাৎ যেই দিন আপনারা ডকুমেন্ট সাবমিট করবেন ওই সেম ডেটেই ওরা মূলত আপনার অন্য একটা ডেটে 9:30 থেকে 12টার ভিতরে আপনাকে ইন্টারভিউর জন্য কল করবে, ওই সময় আপনারা ইন্টারভিউ দিবেন। আর পাসপোর্ট ডেলিভারিটা দেয় হচ্ছে আহ, আপনার ইন্টারভিউ হওয়ার 5 দিন পরে। অর্থাৎ আজকে আপনার ইন্টারভিউ হয়ে গেল, এর ঠিক 5 দিন পরে আপনাকে তারা পাসপোর্টটা ডেলিভারি করে দিবে। এটার টাইমটা হচ্ছে 2:30 থেকে 3:30। এখন প্রসিডিউরটা কি, যে হাউ টু গেট এন্ড ফিল আউট ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা আমি আপনাদেরকে দেখালাম, যে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা ডাউনলোড করে নেবেন সাইট থেকে, বা আমরা ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব, ড্রাইভের থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। দেন ভিসা ফর্মটা ফিল আপ করবেন এক্স্যাক্টলি সুন্দরভাবে। দেন হচ্ছে যে ফটো সাইজ 2 ইঞ্চি বাই 1.4 ইঞ্চি, এটা আপনারা ইউজ করবেন, যেটা হচ্ছে আপনার আহ, একদম রিসেন্ট টাইমে যে তোলা হয়েছে যে ছবিটা, এমন না যে 2 বছর আগে ছবি তুললেন ওই ছবি দিয়ে দিবেন, এমনটা না। ভেরি রিসেন্ট ছবিটা তোলা নিয়ে কাজ করবেন। দেন হচ্ছে হাউ টু অ্যাপ্লাই ফর ভিসা, সাবমিশন করবেন। সাবমিশন করার পরে আপনার ইনভিটেশনের অ্যাপয়েন্টমেন্টের ডেট দিবে। অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে আপনি ইন্টারভিউ করবেন। ইন্টারভিউ নেওয়ার পরে যদি আপনার ইয়ে হয়, the interview time will be held at same time of your submission of application, যেদিন আপনি সাবমিশনটা করবেন ওই সেম টাইমই আপনাকে ইন্টারভিউর জন্য কল করবে অন্য ডেটে। and at the end of interview you will be instructed on how to collect your passport, অর্থাৎ ইন্টারভিউর দিনে আপনাকে বলে দিবে আপনার পাসপোর্টটা কিভাবে আপনি কালেক্ট করবেন, এবং এটা হচ্ছে রিটার্ন অ্যাপ্লিকেশন হিসাবে থাকবে। আর হাউ টু গেট ব্যাক ইউর পাসপোর্ট, কিভাবে আপনি পাসপোর্টটা ব্যাক পাবেন, যে তারা লিখছে যে উই ডেলিভারি ইউর পাসপোর্ট এন্ড রিটার্ন সাবমিট অল অরিজিনাল ডকুমেন্টস, অর্থাৎ আপনি যে পাসপোর্টের সাথে যে ডকুমেন্টস আপনি এম্বাসিতে জমা দিবেন ওই সব ডকুমেন্ট গুলো আপনাকে সব ফেরত দিয়ে দিবে পাসপোর্টের সহ। সেটা হচ্ছে কখন, 2টা 30 থেকে 3টা 30, যেদিন আপনাকে বলবে যে এই ডেটে আসেন, ওই ডেটেই 2:30 থেকে 5:30টার ভিতরে ওদের হচ্ছে পাসপোর্ট এবং ডকুমেন্ট বিতরণ কর্মসূচি। দেন হচ্ছে ইউ হ্যাভ টু সাবমিট দ্য অ্যাপ্লিকেশন রিসিপ্ট, আপনাকে অ্যাপ্লিকেশন রিসিপ্ট সাবমিট করতে হবে। আর আপনি চাইলে আপনার যে অ্যাপ্লিকেন্টের হয়েও আপনি নিজে গিয়েও পাসপোর্টটা ব্যাক করে আনতে পারবেন। তো এটা হচ্ছে মূলত আপনার টোটাল এই ভিসা অ্যাপ্লিকেশনের প্রসিডিউর। দেন হচ্ছে জাপান টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং ভিসা প্রসেসিং এর প্রয়োজনীয় কাগজপত্র ও ধাপ সমূহের চেকলিস্ট। এখন এই যে ডিমান্ড লেটারের মূল কপি কি কি, জাপানের ডিমান্ড লেটার আসার পরে, অর্থাৎ এটা হচ্ছে যাদের ইয়ে করে আপনার বেসরকারি ভাবে, মূলত ওয়ার্ক ভিসার জন্য ডিমান্ড লেটার চলে আসে। দেন ওই ডিমান্ড লেটার আসার পরে তারা করে কি, সরাসরি ভাইবা বা জুম মিটিং এর মধ্যে কর্মী নির্বাচন করে। অর্থাৎ আপনার একটা ভাইবা হবে। আমি একটু একটু জুম ইন করে দিচ্ছি যাতে করে আপনারা দেখতে পারেন। আচ্ছা, দেখেন যে প্রথম হচ্ছে নির্বাচিত কোম্পানি কর্মীদের পাসপোর্ট কপি এবং সিভি সংগ্রহ করে জাপানি নিয়োগ কোম্পানি বাংলাদেশের সেন্ডিং অর্গানাইজেশন কোম্পানিকে সিলেকশন লেটার এবং এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট লেটার প্রদান করবে। অর্থাৎ যখন আপনি সিলেকশন হয়ে যাবেন, জুম মিটিং এ সিলেকশন হয়ে যাবে, দেন ওরা কি করবে, ওরা ওই যে নির্ধারিত কোম্পানি আরএল কোম্পানিকে একটা সিলেকশন লেটার দিবে যে আমি একে একে বাছাই করছি, আর একে একে আমি এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট লেটার দিচ্ছি। দেন হচ্ছে জাপানি কোম্পানি থেকে প্রাপ্ত সিলেকশন লেটার এবং এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট লেটার রিসিভ করে সংরক্ষণ করতে হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়োগ অনুমতির জন্য আবেদন করতে হবে, যেটা আপনার হচ্ছে ম্যান পাওয়ার করতে হয়। যে ম্যান পাওয়ারটা কিভাবে করতে হয়, আপনাকে আবেদনপত্র দিবে, দেন হচ্ছে ডিমান্ড লেটারের কপি, সিলেকশন লেটারের কপি, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট লেটার কপি, খরচের বিবরণী এবং 300 টাকার একটা স্ট্যাম্পে অঙ্গীকারনামা, আর হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট এবং একাডেমিক সার্টিফিকেট, আর হচ্ছে পাসপোর্টের কপি। এগুলা দিলে আপনাকে
আবেদন করতে হবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আর হচ্ছে বিএমইটি থেকে লেটার অফ রিকমেন্ডেশন। লেটার অফ রিকমেন্ডেশনের জন্য আবেদন করতে কি কি লাগবে? আবেদনপত্র, নিয়োগ অনুমতির মূল কপি, ডিমান্ড লেটারের মূল কপি, সিলেকশন লেটারের কপি, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট লেটারের কপি, খরচের বিবরণী, নোটিশ বোর্ড টাঙানোর জন্য বিজ্ঞপ্তি, ব্রিফিং সামগ্রী এবং 300 টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামা। আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, একাডেমিক সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং পাসপোর্ট। এই বিষয়গুলো নিয়ে আপনি বিএমইটিতে অ্যাপ্লাই করবেন। বিএমইটি এখন ম্যান পাওয়ার হয়ে যাবে। ম্যান পাওয়ার হয়ে গেলে আপনার মোটামুটি ভিসা ওকে, দেন আপনি টিকিট করে চলে যেতে পারবেন। আর জাপানিজ কোম্পানি থেকে কি কি কাগজপত্র আসে সেটা একটা লিস্ট আমরা আপনাদেরকে দিয়ে দিব। এগুলো জাস্ট রিড আউট করে নেবেন। এগুলো মূলত আপনাদের পার্ট না, এগুলো জাপানিজ কোম্পানি থেকে ওরা দিয়ে দিবে। দেন হচ্ছে সিওই, যেটাকে বলে সার্টিফিকেট অফ এলিজিবিলিটি লেটার। এটা আপনাকে সবার আগে জাপানিজ কোম্পানি আপনাদেরকে পাঠাবে, যেটা আমরা স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে আলাপ করছিলাম। যে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, ওরা আপনাকে সিওই লেটার সবার আগে পাঠাবে। দেন হচ্ছে বাদ বাকি প্রসিডিউর। আচ্ছা, দেন হচ্ছে জাপানি এম্বাসি পেসে প্রয়োজনীয় ধাপ ও কাগজপত্র সমূহ অ্যাজ ইট ইজ স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যা যা লাগে সেম। যে অ্যাপয়েন্টমেন্ট ফর্ম ইন এক্সেল ফরম্যাট ফ্রম জাপান এম্বাসি ওয়েবসাইট, হচ্ছে মেল করতে হবে ওদের অ্যাড্রেসে। আর দেন হচ্ছে বুকিং অফ অ্যাপয়েন্টমেন্ট, দেন হচ্ছে ভিসা আবেদনপত্র, মূল পাসপোর্ট, পুরাতন পাসপোর্টের মূল কপি যদি থাকে এবং রঙিন ফটোকপি, সিইউই এর লেটারের মূল কপি, ছবি, এয়ারলাইন বুকিং স্লিপ যেটাকে আমরা আইটিনারি বলি, অর্থাৎ আপনি যে এয়ারলাইনে যাবেন ওই এয়ারলাইনে একটা বুকিং একটা ডকুমেন্ট দিবেন। তার হচ্ছে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট বা একাডেমিক সার্টিফিকেট বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে। এই হচ্ছে বিষয়। দেন হচ্ছে ম্যান পাওয়ার এবং ইমিগ্রেশন ক্লিয়ারেন্স ফ্রম বিএমইটি প্রয়োজনীয় কাগজপত্র, আবেদনপত্র এবং নিয়োগ অনুমতির ফটোকপিটা লাগবে। দেন হচ্ছে ডিমান্ড লেটার, সিলেকশন লেটার, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, খরচের বিবরণী, নোটিশ বোর্ড টাঙানোর বিজ্ঞপ্তি, যা যা লাগতেছে আগের ক্ষেত্রে সেম এগো এখানে সেম সেম জিনিসই লাগবে। এই ডকুমেন্টটা আমরা আপনাদেরকে গুগল ড্রাইভে দিয়ে দিব, গুগল ড্রাইভ থেকে নিয়ে নেবেন। আচ্ছা, এই হচ্ছে বিষয়। এখন আমি ভিজিট বিষয়টা দেখাবো একটু পরে। এই টিআইটিপি মানে স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে একটু জানাবেন, আমি ওপেন করে দিচ্ছি। চ্যাট বক্স ওপেন করে দেওয়া হয়েছে, চ্যাট বক্সে একটু কাইন্ডলি লিখেন। ভাই জাপানে কি ট্রাভেল ইন্সুরেন্স লাগবে কিনা? না, যাই ট্রাভেল ইন্সুরেন্স লাগবে না। রিকমেন্ড জাপানে আমার সাথে কিভাবে পরিচিত হয় একটু যদি বলতেন। কিভাবে পরিচিত হয় বলতে আসলে ওরা যায়, নিজেরা হয়তো ভিজিট করে বা সামহাও জাপানে লিয়াজু মেনটেন করে। হ্যাঁ, যে লিয়াজু মেনটেন করে ওয়ার্ক পারমিট ইস্যু করায়, এটা লিয়াজু মেনটেন করে ওরা। কোনো কোনো বিজনেসম্যান ডিরেক্ট জাপানে চলে যায়, জাপানে যেসব প্রাইভেট প্রতিষ্ঠান আছে তাদের সাথে লিয়াজু মেনটেন করে, তাদের সাথে বলে যে আপনাদের কোনো কর্মী লাগবে কিনা, ডিমান্ড লেটার পাঠান, আমি বাংলাদেশ থেকে এই ধরনের লোক দিতে পারবো, আমি সাপ্লাই দিতে পারবো। এইভাবেই মূলত আরএল কোম্পানিগুলো ডিল করে আর কি। আচ্ছা, দেন হচ্ছে এসওপি এর কোনো ফরম্যাট দেওয়া যাবে? এসওপি এর ফরম্যাটটা আমরা অস্ট্রেলিয়ার ক্লাসে দিতে যাচ্ছিলাম, তারপর আমরা এটা এসওপি না, এসওপি এটা হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস। অর্থাৎ আপনি কেন যাবেন ওই কান্ট্রিতে পড়াশোনা করার জন্য, এইটার একটা ফরম্যাট আমরা দিয়ে দিব। এটা অস্ট্রেলিয়ার ক্লাসের জন্য আমরা রেডি করেছিলাম, আপনাদেরকেও দিয়ে দিব, অসুবিধা নেই। আচ্ছা, দেন হচ্ছে ভিজিট ভিসার জন্য কি এলিজিবিলিটি সার্টিফিকেট দরকার? না না, ভিজিট ভিসার জন্য এলিজিবিলিটি সার্টিফিকেট দরকার হয় না। আচ্ছা, 300 টাকা স্ট্যাম্পের কিসের চুক্তি করতে হয়? 300 টাকার স্ট্যাম্পের চুক্তি করতে হয়, আপনি যে লোককে পাঠাচ্ছেন ওর থেকে তো আপনি একটা মানি মানি নিচ্ছেন। মানি হচ্ছে বিএমইটি থেকে 1,48,000 টাকার একটা অ্যামাউন্ট, যেটা সরকার আপনাকে বলে দিচ্ছে যে আপনি একটা টিআইটিপির জন্য একটা স্কিল্ড ওয়ার্কারকে আপনি একদম ল্যাঙ্গুয়েজ শিখিয়ে একদম বাদ বাকি যত ডকুমেন্টস ইভেন তাকে স্কিল করে একদম স্কাইপের ইন্টারভিউতে পাস করানো পর্যন্ত তার থেকে সর্বোচ্চ 1,47,000 টাকা নিতে পারবেন, এর বেশি না। ওইটা একটা এগ্রিমেন্ট করে নেয় আর কি। ওইটা 300 টাকার স্ট্যাম্পে নিতে হয়। আচ্ছা, স্টুডেন্ট ভিসা ব্যাংক ব্যালেন্স কেমন দেখাতে হয়? মোটামুটি ভালো দেখাতে হয়। যদি ভালো না দেখাতে পারেন, যে এজেন্সির সাথে ডিল করবেন ওই এজেন্সি আপনাকে হয়তো একটা ম্যানেজ করে দিবে। বাংলাদেশের ব্যাংক, অনেক ব্যাংক স্টুডেন্ট ভিসার জন্য হেল্প করে ব্যাংক ব্যালেন্স দেখাইতে। তারপর আপনি ধরে রাখেন 15 থেকে 20 লাখ দেখালে ভালো ব্যাংক ব্যালেন্স। আচ্ছা, ম্যান পাওয়ার ও ট্রেনিং কিভাবে করতে হয়? ম্যান পাওয়ার ট্রেনিং সবই বিএমইটি তে করবেন। বিএমইটির কিন্তু আমি বললাম যে টিটিসি
টিটিসি লিস্ট অনেকগুলো আছে, যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বিএমইটিএল লিস্টেড। তো এই টিটিসি যে প্রতিষ্ঠানগুলো আছে সেখান থেকে আপনারা এই ট্রেনিং গুলা করতে পারবেন। আচ্ছা, মুরাদণ্ডম স্যার, আপনার পরিচিত কোনো আরএল আছে কিনা যা যে জাপানের জন্য লক্ষ্যে থাকে? দেখেন, আমাদের আসলে পরিচিত তো আছে, কিন্তু আপনাদেরকে কাউকে বলতে পারবো না, কারণ এই জিনিসগুলো রেফার করা আমাদের জন্য ভালো জিনিস না। আমরা অনলি ট্রেনিং সেন্টার, ট্রেনিং করাই। আপনারা জাস্ট এখানে শিখতে আসছেন, শিখে যান। আপনারা নিজেরা নিজেদের মতো আরএল কাদেরকে দিয়ে কাজ করাবেন এটা আপনারা জানেন। তবে একটা জিনিস আপনাদেরকে আমরা হেল্প করবো স্কিল প্ল্যানেটের হয়ে, সেটা হচ্ছে আমাদেরই একটা বিটুবির একটা প্রতিষ্ঠান, যেটা হচ্ছে আইআইএফই, তারা ইয়ে করে, জাপান নিয়ে কাজ করে। ইভেন জাপানিজ ল্যাঙ্গুয়েজও প্রশিক্ষণ করা, যেটা স্কিল প্ল্যানেটের নেক্সট কোর্স হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স। আমরা স্কিল প্ল্যানেটের হয়ে জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্সটা লঞ্চ করবো বা লঞ্চ করতে যাচ্ছি। তো ওই প্রোগ্রামে আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে। অর্থাৎ আপনারা এখানে স্টুডেন্ট ভিসার জন্য ল্যাঙ্গুয়েজ কোর্সে আমাদের এখানে এনরোলমেন্ট করবেন, আমরা আপনাদেরকে যাবতীয় গাইডেন্স দিব। এটার জন্য আপনাকে হেল্প করতে পারবো। বাট আরএল বলেন, ওয়ার্ক ভিসা বলেন, এগুলো একটু ভিন্ন জিনিস, আমরা এগুলো নিয়ে কাজ করি না, আমরা অনলি ট্রেনিং করাই। তো আমরা আপনাকে ট্রেনিং এর সুবিধার্থে ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য আপনাদেরকে হেল্প করতে পারবো। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্সটা হচ্ছে N5, 5 থেকে 6 মাস মেয়াদি, সপ্তাহে 2 দিন ক্লাস। কোর্স ফি অনলি হচ্ছে 15,000। আমি বলে দিচ্ছি, 15,000 টাকা কোর্স ফি। আপনাদের যদি কোনো ছোট ভাই বা যারা এসএসসি কমপ্লিট করছে, কেউ জাপান যেতে চায় একদম সঠিক ওয়েতে, তাদেরকে আমি বলবো তাদেরকে আমাদেরকে রেফার করতে পারেন। আমরা একদম 5 মাসের যে কোর্স, লং কোর্স, ইনশাল্লাহ তাদেরকে আমরা এক্সামে পাস করার মতো অ্যাবিলিটি তৈরি করে দিব। দেন এক্সামে পাস হয়ে গেলে সে ইজিলি জাপানে যেতে পারবে। আচ্ছা, দেন হচ্ছে এজেন্সির মাধ্যমে গেলেও কি বয়স সর্বোচ্চ 30 থাকে? হ্যাঁ, অ্যাজ ইট ইজ। আমরা যদিও বলি, আমাদের যারা বিটুবি প্রতিষ্ঠান, ওনারা বলে যে আমি 35 বছর পর্যন্ত হাইয়েস্ট, 35 বছর। আচ্ছা, ডিমান্ড লেটার কোথায় থেকে নিব? ডিমান্ড লেটারটা হচ্ছে ওই যে বললাম, ডিমান্ড লেটার হচ্ছে বিএমইটি থেকে গেলে, বিএমইটি তে অলরেডি জাপান গভর্নমেন্ট থেকে আসে, যেগুলো বইয়ে সেলে কাজ হয়। আর ডিমান্ড লেটার যেগুলো প্রাইভেট প্রতিষ্ঠান থেকে করেন বা প্রাইভেট আরএল থেকে করতে হয়, ওই আরএল কোম্পানি মূলত ডিমান্ড লেটার এনে দিবে, এগুলো আপনাদের কনসার্ন না। আচ্ছা, দেন হচ্ছে আপনার তো ওয়ার্ক ভিসা জাপানের লাস্ট ক্লাসে বলেছিলেন। ওয়ার্ক ভিসা, হ্যাঁ ওয়ার্ক ভিসা আমরা লাস্ট ক্লাসে বলেছিলেন, এস এম মোহাম্মদ রশিদ কি বলেছিলাম আই ডোন্ট নো। বাট ওয়ার্ক ভিসা আমরা করতে পারবো, বাট আমরা স্টিপেন্ড করি না, আমাদের সহযোগী প্রতিষ্ঠান তারা করে। আচ্ছা, এসওপি অস্ট্রেলিয়ার ক্লাসের টাইমে দেওয়া হয়নি। অস্ট্রেলিয়ার ক্লাস আমরা এখনো করিই নাই, আপনি কেন কিভাবে বলেন যে অস্ট্রেলিয়ার ক্লাসে দেওয়া হয়নি? আমাদের অস্ট্রেলিয়া ক্লাস হচ্ছে নেক্সট ক্লাস, এখন আমরা অস্ট্রেলিয়ার কাছে যাইনি। আচ্ছা, দেন হচ্ছে জাপান ট্যুরিস্ট ভিসা প্রসেসের ক্লাস নিবেন। জাপান ট্যুরিস্ট ভিসা কিভাবে করা হয় ওরা আজকে আপনাদেরকে স্যাম্পল দেখায় দিব, একদমই ইজি প্রসিডিওর। ওই যে ফর্ম পেপার দেওয়া হয়েছে ওই ফর্মে সেম জিনিস, একই ফর্ম, এই ফর্মে সবকিছু, আলাদা কোনো ফর্ম না। তো ট্যুরিস্ট ভিসার জন্য কি কি ডকুমেন্ট লাগে ওগুলো আমি আপনাদের কাছে একটা একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব, প্র্যাকটিক্যালি। আচ্ছা, জাপানি ভ্রমণ ভিসার জন্য কি বা জাপানি ভাষা শেখা লাগে না? আপনি যদি টুরিস্ট হন, টুরিস্টের জন্য জাপান ভিসা শেখা লাগবে না, কিন্তু আপনার একটা প্রপার ডকুমেন্ট লাগবে। জাপানও কিন্তু আপনার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, অর্থাৎ কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএ, ইউকের মতোই, সেনজেনের মতোই। আপনাকে প্রপার একটা হেলদি ব্যাংক স্টেটমেন্ট, আপনি একটা হেলদি পার্সোনালিটি রিজার্ভ করেন, হ্যাঁ আপনি ভালো একটা কোম্পানিতে জব করেন বা ভালো একটা বিজনেস করেন, আপনি এলিট, এক কথায় আপনি এলিট শ্রেণীর লোক, আপনাকে ওইটা প্রুভ করতে হবে জাপানে যেতে হলে। এটা হচ্ছে ফ্যাক্ট। তো এটার জন্য জাপান টুরিস্টের জন্য ল্যাঙ্গুয়েজ শেখা লাগে না। আচ্ছা, দেন হচ্ছে ওয়ার্ক ভিসা এজেন্সির মাধ্যমে গেলে কি বয়স 30 মধ্যে থাকতে হয়? জি হ্যাঁ, ওয়ার্ক ভিসার মধ্যে এজেন্সির মাধ্যমে গেলে 30-এর মধ্যে থাকতে হয়, বাট কোনো কোনো প্রতিষ্ঠান 35 বছর পর্যন্ত শিথিল করে, যে 35 বছর পর্যন্ত নেওয়া যায়। আচ্ছা, আরএল ওয়ার্ক ভিসার কোন এজেন্সি গুলো ভালো হবে? কয়েকটা এজেন্সি থেকে রেফারেন্স আমাদের থেকে চাইবেন না দয়া করে, আমরা কোনো এজেন্সি রেফার করতে পারবো না। আচ্ছা, জাপানের মহান বিষয় যেন ভাষা শিখা লাগে? জি না, ভাষা শিখা লাগে না। দীপ খান, ভিসা রিকোয়েস্ট লেটারের ফরম্যাটটা দেওয়া হয় নাই। আচ্ছা, ভিসা রিকোয়েস্ট লেটার আমরা ফরম্যাট দিয়ে দিব, পেয়ে যাবেন, সবই পেয়ে যাবেন, একটু ধৈর্য ধরেন। আচ্ছা, আরএল ওয়ার ভিসার কোন এজেন্সি গুলো ভালো হবে? সবাই আপনারা আরএল এর হিন্ট চান, আমরা আপনাদেরকে বারবার বলি যে এখানে এটা একটা প্র্যাকটিস, মানে প্র্যাকটিক্যাল একটা কোর্স। টুরিস্ট ভিসা কিভাবে প্র্যাকটিক্যালি আপনারা ফিল আপ করবেন, যদিও আজকে অনলাইন ফিল আপ না, জাপানটা, তার কারণে আপনাদেরকে আমরা এটা হাতে কলমে ফিল আপ দেখাই দিচ্ছি। তো
তো আসলে এখানে আপনারা অন্য কিছু আশা করাটা ইয়ে হবে। জাপান কি ভিসা চালু হয়েছে? না, জাপানে এই ভিসা চালু নাই। জাপান আপনার হচ্ছে যে এই ভিসা স্টিকার ভিসা দেয়। আচ্ছা, তাহলে আমরা আজকের এখন একটু অন অফ করি। মূলত আর কোশ্চেন নিচ্ছি না, কোশ্চেনটা পরে নিব। তো এখন হচ্ছে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে কি কি ডকুমেন্টের প্রয়োজন হয়। আমরা একদম হাতে কলমে যদি দেখাইতে যাই যে একটা লোকের কি কি ডকুমেন্টের প্রয়োজন হয়। দেখেন, একটা ভদ্রলোক, তিনি হচ্ছে জাপানের ট্যুর ট্যুর করবে। এখন তার জন্য ভিসা অ্যাপ্লিকেশন করা হয়েছে। তো তার জন্য কি লাগবে? সবার আগে তার হবে কি, ভিসা রিকোয়েস্ট লেটার। ভিসা রিকোয়েস্ট লেটার কার বরাবর হবে? হবে হচ্ছে আপনার, আচ্ছা সরি, আমি মনে হয় ইয়ে করি নাই, প্রেজেন্ট করি নাই। দেখেন, একজন ভদ্রলোক, তিনি হচ্ছে বিজনেসম্যান, তিনি ট্যুরে যাবে জাপানে। তো তার ট্যুরিস্ট ভিসা লাগবে। তো তার ট্যুরিস্ট জন্য কি কি ডকুমেন্ট রেডি করতে হয়েছে, এটা একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। প্রথমে হচ্ছে দেখেন ভিসা রিকোয়েস্ট লেটার। অর্থাৎ ভিসা রিকোয়েস্ট লেটার তাকে তাকে দিতে হবে কার বরাবর? জাপান যে কনসুলার, অর্থাৎ আমাদের এই জাপান বাংলাদেশের যে ভদ্রলোক, জাপানের এম্বাসি অফ জাপান কনসুলারের ভিসা অফিসার যিনি, তার বরাবর একটা ভিসা রিকোয়েস্ট লেটার লিখতে হবে। অর্থাৎ আপনি কি জন্য যাচ্ছেন, অর্থাৎ ট্যুরিস্ট ভিসার জন্য সে কোন পারপাসে যাচ্ছে, ওই পারপাসটা ক্লিয়ার করতে হবে। এখন দেখেন এখানে কি লিখছে, রিকোয়েস্ট ফর সাবজেক্টটা রিকোয়েস্ট ফর ইস্যুইং 7 ডে শর্ট টার্ম ভিজিট ভিসা। 7 দিনের শর্ট টার্ম ভিজিট ভিসার জন্য এই ভদ্রলোক জাপান এম্বাসিতে আবেদন করছে। সে কল দিছে কি, সে হচ্ছে বিজনেসম্যান। সে কি বিজনেসম্যান? সাপ্লায়ার অ্যান্ড সার্ভিস প্রোভাইডার অফ টেলিকম ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ। 2011 সাল, মানে 2011 সাল থেকে সে সাপ্লায়ার এবং সার্ভিস প্রোভাইডার টেলিকম ইন্ডাস্ট্রিতে। এবং সে কি করে? সে বিজনেস করে রবি, কাদের সাথে কাজ করে? রবির সাথে। দেখেন, মানে সে বিশাল রিকোয়েস্ট লেটারটা একটা ভ্যালু ক্রিয়েট করছে যে আমি রিকোয়েস্ট লেটারে বলে দিচ্ছি যে আমি কোন কোন ক্লায়েন্টের সাথে কাজ করি, যাতে বিশাল বিশাল বুঝে যেটা না আমি জেনুইন বিজনেসম্যান। দেন হচ্ছে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড অ্যান্ড ইডোকো বাংলাদেশ লিমিটেড, তো এদের সাথে আমি কাজ করি। দেন হচ্ছে উনি কি কাজ করে? লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে কাজ করে। এখন উনি কি করবে, কি কি কারণে জাপানে ভিজিট করতে চাইতেছে? যে ওসাকাতে, জাপানের একটা শহর ওসাকাতে সে ভিজিট করতে চাচ্ছে। কিবারে, মানে কোন তারিখ থেকে কোন তারিখ? 15/11/2022 থেকে 21/11/2022, এই তারিখ থেকে এই তারিখ সে জাপান ভিজিট করতে চাচ্ছে ওসাকা শহরে। কি কারণে? ইনটেক্স ওসাকা ব্যাটারি ফেয়ার। অর্থাৎ ওসাকাতে একটা ব্যাটারির ফেয়ার হচ্ছে, লিথিয়াম আয়ন ব্যাটারির একটা ফেয়ার এক্সিবিশন হয় আর কি, ফেয়ার এক্সিবিশন হয়। ওই ফেয়ারে তিনি অ্যাটেন্ড করবে। তো এই অ্যাটেন্ড করার জন্যই মূলত ওনার ভিসাটা দরকার, ট্যুরিস্ট ভিসার জন্য। ঠিক আছে, উনি কোনো ট্যুর পারপাস না, উনি মূলত আসলে ভিজিট পারপাস। যে একটা ফেয়ার অ্যাটেন্ড করবে, তার বিজনেস রিলেটেড, সেখানে সে ট্যুর করবে। এই ট্যুরের জন্য, ট্যুর পারপাসে সে ভিসাটা চাচ্ছে। বাদ বাকি সে তার বাকি ডিটেলস লিখছে, সে কোথায় থাকবে, কোন কোন জায়গায় যাবে, একদম বলে দিছে যে ওসাকা ক্যাসেল, ডোটনবরি, সিনসাইবাসি, ওমেডা, এইসব স্টেশনে সে যাবে। এবং সে কি করবে? সে ফ্লাইটের কত নাম্বার ফ্লাইট, 15 তারিখ থেকে যে এমিরেটস, অর্থাৎ এমিরেটস এর এয়ারলাইন্সের টিকিট কাটছে, টিকিটের নাম্বারটা পর্যন্ত দিয়ে দিছে, EK316। এবং রিটার্ন ডেট, ওসাকা থেকে যে রিটার্ন করবে 21 তারিখে, সেটারও সেম এয়ারলাইন্সের ফ্লাইট, EK317। অর্থাৎ এয়ারলাইন্সের ফ্লাইট নাম্বারটা সে লিখে দিছে যে আমি এত তারিখে এই ফ্লাইটে যাব, আবার এই তারিখে এত তারিখে ফ্লাইটে ব্যাক করব। এবং এই পিরিয়ডে সে কোথায় থাকবে? থাকবে হচ্ছে হোটেল চুও ক্রাউন। এবং এই হোটেল চুও ক্রাউনের অ্যাড্রেসটা কোথায়? দেখেন, অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছে যে 1119 কাইশি নিশিনারি কুয়ো ওসাকা নি জাপান, ফোন নাম্বার দিয়ে দিচ্ছে ওই হোটেলের। অর্থাৎ সুন্দর করে গুছিয়ে লিখছে যে ভাইয়া আমাকে এই প্রসিডিউর আমি ফলো করতেছি, আমি এইভাবে যাব। দেন হচ্ছে ওর নাম দিছে, ওর প্রোভাইডার দিছে, ওর নাম অ্যাড্রেস সব দিয়ে দিছে। এটা হচ্ছে আপনার একটা ভিসা রিকোয়েস্ট লেটার। এটা আমাদের খুবই সেন্সিটিভ ইনফরমেশন, দয়া করে এগুলা কোথাও লিক করবেন না, যেহেতু পার্সোনাল ডকুমেন্ট। আচ্ছা, দেন হচ্ছে আপনার তার এনআইডি, তার এনআইডিটা সে দিছে। দেন হচ্ছে আর কি দিছে, বার্থ সার্টিফিকেট। দেখেন, তার বার্থ সার্টিফিকেটটা সে দিয়ে দিছে। দেন হচ্ছে পাসপোর্টের ফটোকপি দিছে। এয়ার টিকিট বুকিং দিছে, অর্থাৎ আইটিনারিটা, যে এয়ার টিকিট যে বুকিং করছে, কোন ডেটে কি আসতেছে, ওই ডেটের ওইটা বুকিং ফর্ম দিয়ে দিছে। দেন হচ্ছে হোটেল বুকিং দিছে, অর্থাৎ যে হোটেলে উনি বুক করছে, বুকিং.com-এ গিয়ে ওই হোটেলে যে 17,419 টাকা
হোটেল যে বুকিং করছে ওই বুকিং এর ইয়েটা ওই অ্যাপ্লিকেশনটা দিয়ে দিছে। তাই আপনাদেরকে বুঝাচ্ছি যে কি কি করতে হয়, মানে আপনার একটা ট্যুরিস্ট ভিসার জন্য কি কি ডকুমেন্টস লাগে। এখন দেখেন এটা এটা হচ্ছে ট্রাভেল প্ল্যান, যেটা আমরা দীর্ঘদিন আপনাদেরকে বলে রাখছি যে ট্রাভেল প্ল্যানটা কি। এই ট্রাভেল প্ল্যানটা খুবই ম্যান্ডেটরি, যে আপনি 7 দিনের ভিসা চাচ্ছেন, আপনি 7 দিনে করবেনটা কি। আপনাকে তো একটা শিডিউল দিতে হবে, তাই না, যে আমি এই 7 দিনে কি করব। তো শিডিউল অফিসে দেখেন যে ফার্স্ট ডেতে উনি কি করতেছে। ফার্স্ট ডেতে উনি অ্যারাইভাল কানসাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, অর্থাৎ কানসাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সে অ্যারাইভ করছে এবং সে থাকবে কোথায়, হোটেল চুও ক্রাউনে। 22 16 তারিখে, 15 তারিখে সে ল্যান্ডিং করছে, 16 তারিখে কি করবে, 16 তারিখে সে করবে ভিজিট ইন্ডেক্স ওসাকা ব্যাটারি, অর্থাৎ ইন্ডেক্স ব্যাটারি ফেয়ারে সে 16 তারিখে ভিজিট করবে। ফোন নাম্বার তার সেম এ যাব এবং সে থাকবে সেম জায়গায়। 17 তারিখও সেম, সে ওই ফেয়ারে থাকবে। 18 তারিখেও সে ফেয়ারেই থাকবে। 19 তারিখেও সে কি করবে, দেখেন ওসাকা 19 তারিখে যাবে কোথায়, ওসাকা ক্যাসেলে। ওসাকা ক্যাসেলে ডোটন বডি শিনসাইবাসি ওমেদা, সেখানে কি করবে, সে ডে ট্যুর করবে, মানে একটু সাইট সিইং করবে, দেখবে একটু ঘুরে ঘুরে দেখবে, যেহেতু ফেয়ার শেষ, ফেয়ার 3 দিনের ফেয়ার শেষ, এখন সেটা ঘুরে একটু ঘুরবে আর কি। দেন 20 তারিখে কি করবে, 20 তারিখে সে কুরমন ইসিবা মার্কেট, সেই মার্কেটটা সে একটু ঘুরবে, সেখানে একটু ট্যুর করবে। দেন হচ্ছে 21 তারিখে সে রিটার্ন করবে হোমে, অর্থাৎ 21 তারিখে এমিরেটসের এয়ারলাইন ফ্লাইটে সে ব্যাক করবে। এটাকে বলে ট্রাভেল প্ল্যান। তা এটা দিলে কি হয়, বিষয় বিষয় বুঝে যে না আপনি একদম জেনুইন টুরিস্ট, আপনি আসলে ভিসার জন্য যাচ্ছেন, অর্থাৎ কাজে যাচ্ছেন, আপনি ওখানে থাকবেন না। এটা হচ্ছে আপনার ভিন সার্টিফিকেট, যেটা আমরা বলি হচ্ছে ভ্যালু এডেড ট্যাক্স সার্টিফিকেট, ভ্যাটের যে সার্টিফিকেট থাকে ওটা হচ্ছে ভিন সার্টিফিকেট। এখন দেখেন যে ইনভিটেশন মেইল, ইনভিটেশন মেইলটা কেমন, দেখেন এই ভদ্রলোক করছে কি, সে ব্যাটারি ফেয়ারে যাচ্ছে, যে এই ব্যাটারি ফেয়ার তো সে টিকিট বুকিং করছে অনলাইনে, অনলাইনে ইমেলের থ্রুতে টিকিট বুক করছে। তো টিকিট বুক করলে কি হয়, ইন্টারন্যাশনাল ফেয়ারে যখন আপনি টিকিট বুক করবেন, টিকিট বুক করলে হয় কি, ওরা আপনাকে ফিরতি মেইলে কনফার্মেশন, অর্থাৎ টিকিট ইনভাইটেশন টিকিট কনফার্মেশন একটা মেইল দিয়ে দেয়। ওই ভদ্রলোক করছে কি, এই মেইলটাই জাস্ট প্রিন্ট করে দিয়ে দিছে যে আমার ইনভাইটেশন চলে আসছে, যে আমাকে ওসাকা থেকে ওই ফেয়ার থেকে আমাকে ইনভিটেশন পাঠাইছে যাওয়ার জন্য। এটা উনি ইনভিটেশন লেটার হিসেবে ইউজ করছে। দেখেন যে টিকিট ফর ব্যাটারি, এখন এই যে ওসাকা যে আপনার যে ফেয়ারটা হয়েছে, এই ফেয়ারটা একটা টিকিট থাকে, তো এই টিকিটটা উনি প্রিন্ট করে দিয়ে দিছে। ব্যাপারটা বুঝছেন। তো এটা হচ্ছে বিষয়। দেন হচ্ছে ওনার 3 সার্টিফিকেট, ট্যাক্সের টিডিএস সার্টিফিকেট সব দিছে, সব মানে যাবতীয়, যা না দিলেই না। ব্যাংক স্টেটমেন্ট দিছে 3টা ব্যাংকের। দেন হচ্ছে উনার কোম্পানির প্রোফাইল দিছে, যে উনি যে কোম্পানি ট্রেড লাইসেন্সের কোম্পানির প্রোফাইল দিছে, অর্থাৎ কোম্পানিতে কারা কারা কাজ করে, কোম্পানির সার্ভিস কি, কোম্পানির মিশন কি, ভিশন কি, কোম্পানির কি সার্ভিস নিয়ে কাজ করে, কোম্পানির প্রোডাক্ট কি, দেন হচ্ছে কোম্পানি কোন কোন ক্লায়েন্টের কাজ করছে এখন পর্যন্ত, এই বিষয়গুলো আপনার সবই দিয়ে দিছে। ভ্যাকসিন সার্টিফিকেট দিছে। এই বিষয়গুলো আপনাদেরকে জাস্ট আমরা লাইভ ডকুমেন্ট দেখিয়ে দিলাম, যাতে আপনারা বুঝতে পারেন যে ডকুমেন্ট গুলো এমন হয়। তো আমরা আজকে আর জাপান নিয়ে ইয়ে করব না। তো জাপানের যে আমাদের প্রপোজালটা, ওই প্রপোজালটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমি আপনাদেরকে একটা দুইটা ডকুমেন্ট পাঠাচ্ছি গ্রুপে, কাইন্ডলি ওগুলো দেখবেন। আচ্ছা, আমরা আপনাদের গ্রুপে ডিটেলস দিয়ে দিয়েছি, দেখেন, আশা করি দেখতে পাচ্ছেন সবাই। এখানে দেখেন, এখানে হচ্ছে আমরা স্কিল প্ল্যানেট, আমরা আইআইএফ এর সাথে অ্যাফিলিয়েটেড হয়েছি, যে আপনাদের এই স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করার জন্য। আপনারা চাইলে এটা নিয়ে ইয়ে করতে পারেন, আমাদের সাথে বিটুবিতে করতে পারবেন, বিটুবি প্ল্যান নিয়ে। সেটা হচ্ছে আইএলস এবং আইএলস ছাড়া জব সহ জাপানি উচ্চশিক্ষা এবং ল্যাঙ্গুয়েজ টিচিং। আমাদের কাজ কি, ল্যাঙ্গুয়েজ টিচিং, স্টুডেন্ট ভিসা প্রসেসিং, ইউনিভার্সিটি সিলেকশন ইন জাপান, জব অ্যাভেলেবিলিটি পার্ট টাইম এন্ড ফুল টাইম, অ্যাডমিশন গাইডলাইন দেওয়া হবে, ক্যারিয়ার কাউন্সিলিং করা হবে, এবং অপরচুনিটি ওয়ার্ক অ্যান্ড রিসেট পার্মানেন্টলি, অর্থাৎ আপনি কিভাবে কাজের সুবিধা পাবেন আর হচ্ছে পার্মানেন্টলি ওইখানে থাকতে পারবেন। আর জাপানে সাপোর্ট কি হচ্ছে, এয়ারপোর্ট পিক আপ, রেসিডেন্ট কার্ড, আফটার এ মান্থ পার্ট টাইম জব অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ আপনি 1 মাস পরে পার্ট টাইম জব নিতে পারবেন, ওই ব্যবস্থা আমাদের এই আইআইএফই ওনারা করে দিচ্ছে। দেন হচ্ছে অ্যাকোমোডেশন, হেলথ ইন্স্যুরেন্স, ওয়ার্ক পারমিট, ব্যাংক অ্যাকাউন্ট সব আপনাদেরকে মানে দিবে আর কি। আপনাদের যারা স্টুডেন্ট থাকবে তাদেরকে ফ্যাসিলিটি দেওয়া হবে। বাদ বাকি যা যা জিনিস আমরা এখানে ডিটেলস দিয়ে দিয়েছি, অর্থাৎ আপনার
এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে, এসএসসি বা আলিম, অনার্স, মাস্টার্স, 5 বছরের পর্যন্ত সর্বোচ্চ গ্যাপ, এটা আপনাদের দেওয়া হয়েছে। দেন হচ্ছে আপনার সাপোর্ট কি হবে, সাপোর্ট আমরা অলরেডি বলে দিচ্ছি যে কি কি সাপোর্ট দেওয়া হবে। আর বিষয়গুলো আপনারা দেখেন যে মেধাবী ছাত্রছাত্রীদের স্কলারশিপ সুযোগ থাকছে, 5 বছর পর সিটিজেনশিপের সুযোগ, পার্ট টাইম জবের সুবিধা এবং হলিডেতে ফুল টাইম, মাসিক 120 ঘন্টা ওয়ার্ক পারমিট, অর্থাৎ জাপান সরকার যারা স্টুডেন্ট ভিসা যায় তাদের জন্য 120 ঘন্টা ওয়ার্ক পারমিট করে। আর প্রতি ঘন্টায় 1100 থেকে 1200 ইয়েন আয় করা যায়। মাসিক ইনকাম প্রায় 1,60,000 টাকার মতো। মাসিক খরচ 35 থেকে 40 অ্যাপ্রক্স, এগুলো কিন্তু অ্যাপ্রক্স। জাপানে যাওয়ার পর দেশ থেকে টাকা নিতে হয় না। আর গ্রাজুয়েশন করা থাকলে ফুল টাইম জবের সুযোগ থাকে, অর্থাৎ তখন পার্ট টাইমে তখন ফুল টাইম জব পাবেন। আর ফুল টাইম একদম স্টার্টিং স্যালারি হচ্ছে 2,20,000 টাকা বাংলা টাকায় জাপানে ফুল টাইম জবের। তো জাপানের শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত, বর্তমানে ভিসা পাওয়া তুলনামূলক সহজ। কি কি নিয়মাবলী? N5 কোর্সে মোট 60টি ক্লাস নেওয়া হবে, অর্থাৎ আমরা যে আপনাদের এখানে ক্লাস নিব বা আপনারা যে স্টুডেন্ট আমাদের এখানে পাঠাবেন তাদের আমরা 60টা ক্লাস নিব। এটা 6 মাস মেয়াদি, সপ্তাহে 2টা ক্লাস, 3 দিন, প্রতি ক্লাস 2 ঘন্টা করে, টোটাল 6 মাসে 160 ঘন্টা ক্লাস। কোর্স ফি হচ্ছে অনলি 15,000 টাকা। আর N5 কোর্সে কনভারসেশন, ভোকাবুলারি, গ্রামার, রিডিং, রাইটিং, কানজি, লিসেনিং সব পড়ানো হবে। আর N4 কোর্স তো ওটা হচ্ছে 92টা ক্লাস, ওইটাও 6 মাস, কিন্তু ওটা হচ্ছে আপনার 180 ঘন্টার। আর ওটা হচ্ছে সপ্তাহে 5 দিন। N5 হচ্ছে সপ্তাহে 3 দিন, আর N4 হচ্ছে সপ্তাহে 5 দিন। N4টা হচ্ছে মূলত আপনার স্কিল ওয়ার্কার, যারা স্কিল ওয়ার্কার তারা N4টা করে ফেললে একদম ইজিলি জব ভিসা পাবে, মানে মোটামুটি অলমোস্ট গ্যারান্টি করা। তো N4টা হচ্ছে 6 মাসের কোর্স, এটা 180 ঘন্টার ক্লাস, সপ্তাহে 5 দিন, প্রতি ক্লাস 2 ঘন্টা করে। আর N4 কোর্স ফি হচ্ছে সেম 15,000 টাকা। এখানে আপনার সেম জিনিসই, কনভারসেশন, ভোকাবুলারি, গ্রামার, রিডিং, রাইটিং এগুলো শেখানো হবে। তো আপনারা চাইলে কেউ যদি আপনার কি বলে আমাদের সাথে বিটুবিতে কাজ করতে চান, যেহেতু এটা দেশ এবং জাতির জন্য ভালো একটা জিনিস, যেটা হচ্ছে যেখানে ইউরোপ আমেরিকা স্টুডেন্ট ভিসা গেলে হয় কি বাংলাদেশ থেকে টাকা নিতে হয়, সেক্ষেত্রে জাপানে স্টুডেন্ট ভিসা গেলে খুব একটা বাংলাদেশ থেকে টাকা নিতে হবে না, বরঞ্চ সে বাংলাদেশে টাকা ব্যাগ পাঠাতে পারবে। এটা ভালো একটা অপরচুনিটি। জাস্ট আপনার আমরা আপনাদেরকে সুযোগ করে দিচ্ছি জাস্ট ল্যাঙ্গুয়েজটা ট্রেনিং এর মাধ্যমে। তো এখানে ল্যাঙ্গুয়েজ বেসিক জাপানিজ, যেমন ল্যাঙ্গুয়েজ শর্ট কনভারসেশন ইন ডেইলি লাইফ, অর্থাৎ ডেইলি লাইফে যে কনভারসেশনটা হয় কন্টিনিউ আপনাদের যে স্টুডেন্টদেরকে পড়াশোনা করাবো আমরা। আর স্কাইপে তো কন্টিনিউ ইন্টারভিউ থাকবেই। চেষ্টা করবো তাদেরকে যেভাবে হোক N5 কোর্সটা কমপ্লিট করতে, তাদেরকে সার্টিফিকেশন নিয়ে আসতে। আর জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, যেটাকে বলে JLPT, এটা হচ্ছে N5 এবং N4 লেভেল। N5টা ক্লাস পাস করলে মোটামুটি স্টুডেন্টের জন্য হয়ে যায়, অর্থাৎ N5টা একটু সহজ। স্টুডেন্টের জন্য N5ই কাফি, যদি যারা ওয়ার্কার বিষয়ে যেতে চায়, স্কিল ওয়ার্কার, তাদের জন্য N4, অর্থাৎ N4টা একটু অ্যাডভান্স। তো ওইটা পাস করলে সে জব বিষয়ে ইজিলি যেতে পারবে। এটা হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, আমরা তাহলে আজকে এখানে জাপানটা ক্লোজ করি। এখন আমরা একটু দুবাই নিয়ে আমরা আলাপ করব। দুবাই আমরা মূলত মিডল ইস্ট নিয়ে খুব বেশি ফোকাস দিচ্ছি না। আমরা ম্যাক্সিমাম হচ্ছে জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ, ইউকে, সেনজেন এগুলো নিয়ে আলাপ করব। তো দুবাই আমরা অনেকে চাচ্ছিলাম যে অনেকে চাচ্ছেন দুবাই বিষয় নিয়ে আলাপ করতে। দুবাই সব সব শুরুতে বলে রাখি, দুবাই বিষয়গুলো এখন বর্তমানে ওই দেশ থেকে হয়ে হয়ে আসে, অর্থাৎ দুবাই থেকে হয়ে আসে। এটা হচ্ছে ফ্যাক্ট। টুরিস্ট বিষয়গুলো হ্যাঁ ওই দেশ থেকে হয়ে আসে। খরচ 15 থেকে 20 হাজার টাকা, কোনো এজেন্সি 15,000 টাকা নেয়, কোনো এজেন্সি 20,000 টাকা নেয়, কোনো এজেন্সি 25,000 টাকা নেয়। যার যার এজেন্সি বেস্ট তারা ভিসা ভিসা ফি নেয়। আর এটার জন্য কি কি লাগে সেটা আপনাকে বলে দেই। সঠিকভাবে পূরণকৃত ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, 2 কপি ল্যাব প্রিন্ট ছবি, সাইজ হচ্ছে 45 mm, 35 mm, 6 মাস মেয়াদ সম্পন্ন পাসপোর্ট। সেম জিনিস, কোম্পানি লেটারে একটি আন্ডারটেকিং লেটার দিতে হবে, এবং যে কারণে বহনকারী যদি ভিসা শর্ত ভঙ্গন করে তাহলে ত্যাগ উক্ত কোম্পানি বহন করবে। আর ভিসা অফিসার, এম্বাসি অফ দুবাই, ঢাকা বরাবর একটি ফরওয়ার্ডিং লেটার লিখতে হবে। আর রিটার্ন এয়ার টিকিট বুকিং কপি, যেটাকে আইটিআরএর কপি বলি আমরা, ওইটা। আর হোটেল বুকিং কপি। আর ভ্রমণকারীর ভিজিটিং কার্ড। আর হচ্ছে যোগাযোগের জন্য 2টি ফোন নাম্বার। আচ্ছা, এই বিষয়গুলো হলেই মোটামুটি আপনারা দুবাই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর দুবাই ওয়ার্ক পারমিট ভিসার জন্য কি লাগে? দুবাই ওয়ার্ক পারমিট ভিসা যেটা বললাম ওই দেশ থেকে হয়ে আসে, দুবাই থেকে হয়ে আসে। দুবাই ভিসাটা যখন হয়ে আসে ওইটা আপনারা জাস্ট বিএমইটি থেকে ম্যান পাওয়ার করে নেবেন। ম্যান পাওয়ারের জন্য কি কি লাগে? 2 কপি পাসপোর্টের ছবি, এনআইডি কার্ডের ফটোকপি, 6 মাস মেয়াদের পাসপোর্ট, কাজের দক্ষতা প্রমাণ, বাসার বিদ্যুৎ বিলের ফটোকপি,
চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত সনদপত্র। এগুলা দিয়ে আপনারা কি করবেন, ম্যান পাওয়ারে বিএমইটি থেকে ম্যান পাওয়ারটা করে নেবেন। দেন হচ্ছে আপনার মেডিকেল হলে মেডিকেলের পরে আপনার ভিসা হয়ে যাবে। ভিসার পরে আপনারা ফ্লাইট করে দুবাই চলে যাবেন। এটা হচ্ছে খুবই ইজি মেথড, বাট এটা মাথায় রাখেন যে দুবাই ম্যাক্সিমাম ভিসাগুলো ওই দেশ থেকে হয়ে আসে, বাংলাদেশ থেকে খুব একটা প্রসিডিওর নাই। যদিও কয়েকটা এজেন্সি করে, সেগুলোর নাম আমরা বলবো না, কারণ দুবাই নিয়ে অনেক ধরনের স্ক্যাম হয়। জাস্ট কি কি ডকুমেন্ট লাগে আমরা আপনাদের চেকলিস্টটা দিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। দেন হচ্ছে ভিসা চেকলিস্ট, এটা ভিসা চেক করা নিয়ম, এটা খুবই ইম্পর্টেন্ট যে আসলে আমরা অনেকে জানি না যে ভিসা আসলে এটা আমরা কিভাবে চেক করবো, ক্রস চেক করবো কিভাবে, এটা জানি না আমরা। তো আমরা এটা দিয়ে দিচ্ছি যে ভিসা চেক করবেন কিভাবে। তো আমরা এখানে ক্লিক করলে যে কি আসে দেখেন, আপনার দুবাইয়ের যে ভিসাটা, অর্থাৎ ভিসাটা কি আদৌ ভিসা না ফেক, ওইটা আমরা ক্রস চেক করবো কিভাবে। এটা আমরা ক্রস চেক করার উদ্দেশ্য হচ্ছে, প্রথমে আপনি দেখেন ভিসা এই লিঙ্কে ক্লিক করলে পাবলিক সার্ভিসে ক্লিক করবেন। পাবলিক সার্ভিসে ক্লিক করলে এই যে পাবলিক সার্ভিস, আমি পাবলিক সার্ভিসে ক্লিক করলাম। তারপর ক্লিক করবো কোথায়, ফাইল ভ্যালিডিটিতে। ফাইল ভ্যালিডিটিতে ক্লিক করলে দেখেন এখানে পাসপোর্ট ইনফরমেশন বা ফাইল নাম্বার দিয়ে আমরা চেক করব। দেখেন পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট এক্সপায়ারি ডেট, ন্যাশনালিটি সিলেক্ট করে বাংলাদেশ হলে বাংলাদেশ দিয়ে আমরা ডকুমেন্টের ইয়েটা চেক করবো যে আদৌ ভিসাটা আসছে কিনা, ওনার ভিসা ফেক না রিয়েল। তো এইভাবে আপনারা অনেকে অনেকে প্রতারণার শিকার হয়। এটা আর হবেন না আশা করি আজকের ক্লাসের পরে। এটা আপনারা এই পাসপোর্টটা কিভাবে চেক করবেন, এখান থেকে আপনারা দেখতে পারবেন যে পাসপোর্টে ওদের ভিসাটা আদৌ রিয়েল কিনা, ফেক না রিয়েল, ওইটা আপনারা চেক করতে পারবেন। তো এই হচ্ছে আজকের এই দুবাই নিয়ে টোটাল আমাদের ক্লাস। আশা করি মোটামুটি বুঝতে পারছেন। কোনো কোশ্চেন থাকলে একটু কাইন্ডলি জানাবেন, আমি সবাইকে ইয়ে করতেছি, চ্যাট মেসেজটা অন করতেছি। আমি আজকে একটু অসুস্থ, যার কারণে আসলে মাইক্রোফোন অন করতেছি না, সবার একটু বারবার কোশ্চেনটা নিচ্ছি। আচ্ছা, এস এম মামুনুর রশিদ সাহেব বলছেন বিটুবি বিজনেসে কোনো এগ্রিমেন্ট হবে? জি অবশ্যই এগ্রিমেন্ট হবে। আপনাদেরকে এগ্রিমেন্ট পেপারটা আমরা পাঠিয়ে দিব। যারা যারা আপনারা চাচ্ছেন এগ্রিমেন্ট করতে আমাদের সাথে, আপনারা আসবেন, অফিসে চলে আসবেন। আপনাদের এগ্রিমেন্টটা আমরা একদম ইয়েতে মানে এগ্রিমেন্ট পেপারে সই সাইন নিয়ে আপনাদের সাথে এগ্রিমেন্ট করব। আপনারা জাস্ট স্টুডেন্ট রেফার করবেন, আর কিছুই না। আপনারা আমরা আমাদের একটা ফিক্সড কস্ট আছে, ওই কস্টের থেকে আপনাদেরকে একটা ছোট ছোট বলতে কি একটা অনারিয়াম দিব আর কি। স্টুডেন্ট ভিসা সাকসেস হলে আপনাদেরকে একটা অনারিয়াম দেওয়া হবে। তবে আপনারা বাড়তি কোনো পেমেন্ট নিতে পারবেন না। আমাদের যে ফি, ওই ফির মধ্যে আমাদের একটা কনসালটেন্সি ফি থাকে, ওই কনসালটেন্সি ফি এর একটা অংশ আপনাদেরকে আমরা ইয়ে করবো আর কি, অনার করবো আর কি, দ্যাটস ইট। বাট B2B তে করতে পারবেন। দুবাই ভিসা কোনো লিঙ্কে গিয়ে অ্যাপ্লাই করবো, নাইম হাসান পেন স্যার। আচ্ছা, দুবাই ভিসা কোনো লিঙ্কে গিয়ে অ্যাপ্লাই করতে হয় না, এটা বললামই, ওই দেশ থেকে ভিসা হয়ে আসে। তারপরে আপনারা গুগলে চার্জ দিবেন, গুগলে কিছু থার্ড পার্টি আসে, জাস্ট লিখবেন কিভাবে আমি দেখাচ্ছি। আমি কাউকে এখানে পার্সোনালি রেফার করতেছি না, জাস্ট গুগলে সার্চ দিলে দেখবেন যে দেখেন স্পন্সর, মানে ওরা অ্যাড দিচ্ছে। এটা কিন্তু ওই যে লিঙ্কটা দেখছেন, এটা কিন্তু আমার সার্চ করাতে আসে নাই। এরা অ্যাড দিচ্ছে যে বাংলাদেশ থেকে কেউ লিখে সার্চ দিলে এই অ্যাড্রেসটা শো করবে, মানে ওদের অ্যাডটা শো করবে। তো এরা দুবাই ভিসার সার্ভিস দেয়, আপনি এদের থেকেও সার্ভিস দিতে পারেন। দেখেন এদের সার্ভিস ফি কত, $79। $79 আপনি বাদ বাকি সব ডকুমেন্টস দিলে ওরা ওইখান থেকে আপনাকে হয়তো ভিসার একটা সিস্টেম করে দিবে। বাট আমি আপনাদেরকে করবো, সাজেস্ট করবো, বাংলাদেশে কিছু এজেন্সি আছে, ওরা ভালো খুব সুন্দর সার্ভিস দেয়, ওদের লিয়াজু আছে দুবাই অফিসে। তো দুবাই অফিস থেকে ওরা লিয়াজু মেনটেন করে আপনাদেরকে সার্ভিস দিবে, খুব সুন্দরভাবে স্মুথ সার্ভিস দিবে। বেটার আপনারা বাংলাদেশের কোনো এজেন্সি থেকে সার্ভিসটা নেন যারা দুবাই নিয়ে কাজ করে। তো চেষ্টা করে যাচাই বাছাই করবেন, এজেন্সির পোর্টফোলিও একটু ঘাটবেন যে তারা কতটা অথেন্টিক, কতদিন ধরে বাংলাদেশে বিজনেস করে, কতদিন থেকে বাংলাদেশে সার্ভিস দিচ্ছে। এই জিনিসগুলো আপনারা একটু ইয়ে করবেন, ক্রস চেক করবেন, এইটুকুই। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে দুবাই ভিজিট ভিসা কি ট্রাভেল ইন্স্যুরেন্স লাগে? ট্রাভেল ইন্স্যুরেন্সের প্রয়োজন হয় না, বাট অনেক ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে ভ্যারি করে। আচ্ছা, জাপানে ওয়ার্ক ভিসা
টি স্পাউস নিয়ে যাওয়া যাবে ওয়ার্ক ভিসা? না না না, ওয়ার্ক ভিসাতে আসলে স্পাউস নিয়ে যাওয়া যাবে যদি আপনি কেমন ওয়ার্ক ভিসা যান। কিছু আছে একদম খুব কর্পোরেট জব, যেমন আপনি আইটি প্রফেশন, যেমন আপনি প্রোগ্রামার বা ডিজিটাল মার্কেটার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সেক্ষেত্রে আপনার কোম্পানি আপনাকে অফার লেটার দিল কোম্পানিতে জব করার জন্য। ওইসব কোম্পানির জব হয় আপনার সিক্স ডিজিট স্যালারি। তো সিক্স ডিজিট স্যালারির ক্ষেত্রে আপনি কোম্পানিকে বলবেন যে আমি আমার স্পাউস নিয়ে আসতে চাই। ওই কোম্পানি বলবে ঠিক আছে। ওই কোম্পানি আপনাকে যদি স্পাউস আসতে বলে ঠিক আছে আমি দুজনকেই অফার লেটার দিচ্ছি, স্পাউস নিয়ে যেতে পারবেন যদি আপনার ওই ওয়ার্ক বিষয়টা ওই রকম ওই ওই লেভেলের হয়। আর আপনি যদি একদম মানে কি বলে স্কিল না মানে নন স্কিল একদম খ্যাত খামারের মজুরদের ভিসা যান, সেক্ষেত্রে তো আপনাকে ওয়াইফ নিয়ে যেতে দিবে না। আচ্ছা, দেন হচ্ছে দুবাই ট্যুরিস্ট ভিসা কোন সাইডে আবেদন করতে হয় যারা জানাবেন। আমি অলরেডি বলে দিছি। যখন ট্যুরিস্ট ভিসার জন্য কলেজ টিচার ট্যাক্স কত ইয়ার দিতে হবে। আচ্ছা, কলেজের টিউশন ফি হচ্ছে এটা ভ্যারি করে 4 থেকে 5 লাখ ধরে রাখেন। মানে আমরা আইআইপি যারা আমাদের পিটিভি প্রতিষ্ঠান তারা মূলত 4 থেকে 5 লাখ টাকা টিউশন ফি নেয় 1 বছরের জন্য। তো এটা হচ্ছে ফি আর কি, আর টিউশন ফি। আচ্ছা, দুবাই 5 বছর মাল্টিপল ট্যুরিস্ট ভিসা কোথায় আবেদন করে? ওটা যেটাই বললাম যে ওইভাবেই আপনাকে ওই কান্ট্রি থেকে হয়ে আসে এগুলা। বাংলাদেশের যারা ট্যুরিস্ট ট্রাভেল এজেন্সি নিয়ে কাজ করে তাদের থেকে আপনারা এই সুবিধা নিতে পারবেন। ইউএস ভিসা ফর্ম দিবেন দিবেন দয়া করে। আচ্ছা, ইউকে ভিসা ফর্ম তো আসলে নাই কোনো, এটা তো আপনাদেরকে গত ক্লাসে বুঝিয়ে দেওয়া হয়েছে। ইউকে ভিসা হচ্ছে কয়েকটা স্টেপ, অনেকগুলা স্টেপ বাই স্টেপ। আমরা আপনাদেরকে যেটা করতে পারি সেটা হচ্ছে টোটাল একটা ফর্ম ফিল আপ হওয়ার পরে কি আসে ওইটা আপনাদেরকে দেখাইতে পারি। ওইটা আমরা চেষ্টা করবো দেখে আপনাদেরকে ড্রাইভে দিয়ে দেওয়ার জন্য। তারপরে এটা আসলে পার্সোনাল ইনফরমেশন, তো কেউ চায় না তার প্রাইভেসি কারো ইনফরমেশন আমরা শেয়ার করি। তারপরে আমরা ব্লার করে দিব। তো এই ব্লার করতে সময় লাগবে, বাট আমরা দিয়ে দিব। ইউকে ভিসা ফর্মের যে আপনার টোটাল সাবমিট করলে কি ফর্মটা আসে ওইটা আমরা দিয়ে দিব। আচ্ছা, জাপান ফর্ম ফিল আপ দেখালেন না আজকে। দেখেন এতগুলা ফর্ম ফিল আপটা আমরা আপনাদেরকে হিউজ ফর্ম ফিল আপ দেখাবো সামনে। অনেক কোর্স আছে, অনেকগুলা ক্লাস আছে, কানাডা আছে, ইউএসএ আছে, অস্ট্রেলিয়া আছে। সবগুলা ক্লাসে লাইভ ফিল আপ দেখানো হবে। আজকে ক্লাসটা দেখানো হয় না কারণ আজকে চাইছি আমরা একটু থিওরিটিক্যাল আলোচনা করতে। লাইভ প্র্যাকটিক্যাল আলোচনা করলে হয় কি থিওরিটিক্যাল অনেক কিছু আলোচনা করা হয় না। আর জাপানে আমি যতটুকু আপনাদেরকে দেখিয়ে দিছি যে দেখেন একদম ইজি ফর্ম, একটা 1 পেজের ফর্ম। আমরা এতদিনে জানি যে ফার্স্ট নেম কি, সার নেম কি, প্রেজেন্ট অ্যাড্রেস কি, পার্মানেন্ট অ্যাড্রেস কি, এগুলো আমরা জানি। এগুলার ফর্ম ফিল আপের আসলে কোনো কিছু নাই, দেখানোর কিছু নাই। তারপর ফর্মটা আমরা আপনাদেরকে পাঠিয়ে দিছি। যদি কোনো কারণে কোনো কোশ্চেন অ্যারাইজ হয় আমাদেরকে আস্ক করবেন নেক্সট ক্লাসে, আমরা বলে দিব। যে কোনো ফর্ম ফিল আপে যদি কোনো আপনার প্রবলেম হয়, কোনো কিছু বুঝেন না, আমরা বলে দিব। আচ্ছা, ভিসা অ্যাপ্লাই অনলাইনে, ওটা জাপান ভিসা বললামই তো, এটা এম্বাসি বরাবর হার্ড কপি নিয়ে যাইতে হয়। ফর্ম ফিল আপটা হার্ড কপি নিয়ে যাইতে হয়, এটা অনলাইন কিছু না। আচ্ছা, দুবাই ভিসা পাওয়ার ধাপ সমূহ বলেন প্লিজ। দুবাইয়ের ভিসা পাওয়ার জন্য ধাপ আমি অলরেডি আলোচনা করছি যে কি কি ডকুমেন্টস লাগে। আচ্ছা, শব্দ দূষণের কারণে বুঝতে পারেন না। আচ্ছা, আমাদের সাইজে ইয়ে হচ্ছে তো, অনেক অনেক বাসের নয়েজ হচ্ছে তো, এই কারণে হয়তো আপনারা বুঝতে পারতেছেন না। আর আমারও ভয়েসটা আছে কেন যেন একটু ভেঙে গেছে। আজকে ফিজিক্যাল ক্লাসে অনেক আলোচনা করছি তো, যার কারণে গলা ভেঙে গেছে। আচ্ছা, জাপান একজনের বিটুবি করতে চাই, সমস্যা নাই, আমাদের স্কিল প্ল্যানে যোগাযোগ করবেন। স্কিল প্ল্যানে আপনাকে বিটুবির ইয়ে দিয়ে দিবে, প্রপোজাল দিয়ে দিবে। যারা যারা বিটুবি করতে চান আমাদের স্কিল প্ল্যানে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে একটা গ্রুপে নিয়ে প্রপোজালটা দিয়ে দিব। আচ্ছা, রাকিবুল হাসান, আমাদের এটা কি ওপেন গ্রুপ থাকলে ভালো হতো। দেখেন ওপেন গ্রুপ আমরা রাখতে চাই না, কারণ হচ্ছে কি এই সেক্টরে অনেক স্ক্যাম, হয়তো কে কাকে নিয়ে কোন জায়গায় আপনাকে বিপদে ফেলে ফেলে দিবে বলা যায় না। আমরা এখানে যারা আছি, এখানে যে স্ক্যামার নাই বা খারাপ লোক নাই আমরা কি বলতে পারবো? ওই খারাপ লোকটা আপনাকে প্রলোভন দিবে, প্রলোভন দিয়ে বলবে যে হোয়াইট পাসপোর্টে আমি আপনাকে সেনজেন পাঠিয়ে দিব। আপনি ওর এই মিষ্টি সুরে ইয়ে হয়ে গেলেন, তার ফাঁদে পা দিলেন, এই ট্র্যাপে পা দিয়ে আপনি নিঃস্ব হয়ে যাবেন। এই দায়ভার কার? আমরা চাই না এটা করতে। আপনারা এখানে শিখতে আসছেন, শেখার যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাদেরকে আজ করবেন, আমরা আপনাদেরকে সাপোর্ট দিব। যে কোনো কিছু বুঝেন না আমরা বলে দিচ্ছি, কিন্তু ওই ডিসকাশনের জন্য আমরা আছি। এমন তো না যে আপনারা কোনো জিনিস আজ করছেন আমরা দিই না, আমরা তো যথেষ্ট পরিমাণ আমরা হেল্প করতেছি। গত ক্লাসে আমাদের এমন একটা স্টুডেন্ট মালয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করছে, তার একটা পাসপোর্ট ছবি নিচ্ছে না। সে ডিরেক্ট আমাকে মেসেজ করছে যে ভাই আপনার ছবি নিচ্ছে না কেন, কি করব? আমি দেখতেছি যে উনার ছবি আসলে ব্যাকগ্রাউন্ড হোয়াইট না। আর ওনার ছবি যে ছবি, ওই ছবি হচ্ছে উনি সাইজ করছে কি মালয়েশিয়ার ছবিতে একটু উপর নিচ হয়, লম্বা হয়। উনি লম্বা করতে গিয়ে করছে কি পুরা ছবি যে ওনার মাথা,
অর্থাৎ পেজটা ভালো মতো বোঝা যাচ্ছে না, যার কারণে ওনাদের ওই মালয়েশিয়া ওয়েবসাইটের সিস্টেম ওরা ছবি নেয় না। পরে আমি ওনাকে করলাম কি, ছবিটা এডিট করে দিলাম, যেটা আসলে দেওয়া উচিত না। আমার হাতে সময় ছিল দেখে আমি এটা করে দিছি, মহিলা মানুষ ছিল তো, মহিলা মানুষ এটা পারবে না জানি। আমি যদি বলি যে ছবিটা এডিট করেন, ছবিটার পেজটা আপনি মিডলে আনেন, এগুলো বললে মহিলা মাথার উপর দিয়ে যাবে। আচ্ছা সরি, আমার মোবাইলের ব্যাটারি লো হয়ে গেছে, তার কারণে আমি অন্য মোবাইল দিয়ে অন হইলাম। আচ্ছা, সবাই তো শুনতে পাচ্ছেন আমাকে নাকি? আশা করি সবাই শুনতে পাচ্ছেন। তো ওই যে বললাম যে মহিলার ব্যাপারটা, তো ওই ভদ্র মহিলা পরে আমি ওই উনাকে ছবি এডিট করে দিলাম। দেন উনি আজকে সকালে মেসেজ দিল যে ভাইয়া ছবি নিয়েছেন, ধন্যবাদ জানাইছে। তা আমার কথা হচ্ছে, আপনারা তো আমরা তো চেষ্টা করি আপনাদেরকে অ্যাটলিস্ট সাপোর্ট দেওয়ার জন্য, আপনারা এখানে শিখতে আসছেন। তো যতটুকু পারবো সাপোর্ট দিব ক্লাস চলাকালীন, আর ক্লাসের পরও তো আপনাদেরকে একটা সাপোর্ট নাম্বার দিয়ে দেওয়া হবে। ওই সাপোর্ট নাম্বারটা আপনার পেলে আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। তো এখানে আসলে আপনাদের নিজেদের গ্রুপ ডিসকাশন না করাই ভালো, কারণ কে কাকে মুরগি বানিয়ে ফেলে ঠিক বলা যায় না। আচ্ছা, দেন হচ্ছে ক্লাসের ফুল ভিডিও পাবো? মোহাম্মদ আবিদুর রহমান: জি ভাইয়া, অবশ্যই। আমরা তো প্রত্যেকটা ক্লাসের ভিডিও দিয়ে দিই, যেটা আসলে দেওয়ার কথা না। দেওয়ার কথা না কেন বলতেছি, কারণ অ্যাজ এ ট্রেনিং ইনস্টিটিউশন আমরা ভিডিও দিয়ে দিলে আসলে আমাদের জন্য ক্ষতি। তারপরেও আপনারা জানি যে আপনারা অনেকে ঠিক টাইমে ক্লাসে জয়েন করতে পারেন না, বা অনেক সময় আপনারা নেট কানেকশন প্রবলেম থাকে, কথা বুঝেন না। তো অনেক ধরনের প্রবলেম ফেস করেন, যার জন্য আসলে ভিডিও দিয়ে দেওয়া। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের শেখানো, এছাড়া উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য না। আপনারা শিখেন যাতে অ্যাটলিস্ট অন্যের বা ফ্যামিলির বা রিলেটিভদের বিষয়টা করতে পারেন, প্রপার গাইডেন্সটা দিতে পারেন, বা নিজের ক্ষেত্রে গাইডেন্সটা দিতে পারেন, বা অন্য কোথাও যাতে অ্যাটলিস্ট বিষয় রিলেটেড কিছু ডিসকাশন করতে পারেন। আর কনসালটেন্সি বিজনেস বিজনেস করতে গেলে তো আপনাকে আরেকটু স্টাডি করতে হবে। আমরা যেটুকু যতটুকু দিচ্ছি আমরা মনে করি এতটুকু নিলেই এনাফ, অ্যাটলিস্ট আপনি কনসালটেন্সি বিজনেস করতে পারবেন। আর আমরা তো আছি, যতদিন বেঁচে থাকি ইনশাল্লাহ আপনাদেরকে চেষ্টা করবো সাপোর্ট দেওয়ার জন্য। আচ্ছা, জাপানের ভাষা কি অনলাইনে করা যাবে N4? আমরা অনলাইনে ক্লাস নেই, অনলাইনে ক্লাস নেই, কিন্তু আসলে বেটার কি অ্যাটলিস্ট মাসে 2-3টা ক্লাস অফলাইনে করা উচিত। কারণ আপনি এখানে জাপানিজ ভাষা তো এটা ভিন্ন দেশের ভাষা, অফলাইনে করাটাই বেটার। বাট তারপরে অনলাইনে আমাদের কোর্স হয়। ইউকে ভিসার ভিডিওটা দেন অন্তর খান। আচ্ছা অন্তর খান সাহেব, আপনি মনে হয় ড্রাইভ লিঙ্কে ভিজিট করেন নাই। ইউকে ভিসার ভিডিওটা অনলাইন ড্রাইভে দেওয়া আছে। আচ্ছা, জাপান ভিসার ডকুমেন্টগুলো শেয়ার করেন, স্পেশালি ভিসা রিকোয়েস্ট লেটার। দীপ খান: জি, ভিসা রিকোয়েস্ট লেটার আমরা ওই ওনার নাম হাইড করে ভিসা রিকোয়েস্ট লেটার দিয়ে দিব। আচ্ছা, জাপান ভিসার অ্যাপ্লিকেশন ফিল আপ করা থাকলে দেন। জাপান ভিসার অ্যাপ্লিকেশন ফিল আপ করা একটা ফর্ম লাগবে? আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো দিয়ে দেওয়ার জন্য। না, দুবাই ভিসা কোনো এম্বাসিতে জমা নেয় না। আচ্ছা, আমাদের ক্লাস কাছে ক্লায়েন্ট দুবাই ভিসা করতে আসলে কিভাবে সাপোর্ট দিব? তাহলে কিভাবে সাপোর্ট দিব বলতে, আপনার ওই যে বললাম, আপনারা তো এখন শুধু এজেন্সি হিসাবে প্ল্যান করবেন না, আপনারা ওই যে বললাম বাংলাদেশে কিছু এজেন্সি আছে যারা বিটুবিতে করে দেয়। আর আপনাদেরকে আমরা হয়তো কোর্স শেষে একটা লিঙ্ক দিয়ে দিব, যারা আমাদের মোটামুটি আমাদের পরিচিত, ভালো কাজ করে, মোটামুটি ওয়েল রেপুটেড, তাদের লিঙ্ক আমরা আপনাকে দিয়ে দিব, আপনারা বিটিভিতে কাজ করতে পারবেন। বাট দুবাই বিষয় না করাই ভালো। আপনারা আসলে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি নিয়ে কাজ করেন, এটা আমি চাইবো। যেহেতু দুবাই ভিসা নিয়ে প্রবলেম, অনেক প্রবলেম হয়, তো এইগুলো নিয়ে না কাজ করাই ভালো। ইউকে ভিসার ওয়েবসাইটটা দিবেন। আচ্ছা অন্তর খান, ইউকে ভিসার ওয়েবসাইটটা আসলে আমরা তো আমাদের সজীব সাহেব তো দেখিয়ে দিয়েছে, একদম ওই দিন ক্লাসে ফর্ম ফিল আপটা পর্যন্ত একদম হাতে কলমে দেখিয়ে দিয়েছে। ওখানে তো আপনাদের আসার কথা। আমরা প্রত্যেকটা স্লাইডে ইউকে ভিসার লিঙ্ক পর্যন্ত দিয়ে দিয়েছি, স্টাডি ভিসা, ইউএসএ ভিসা, সব ভিসার লিঙ্ক দিয়ে দিয়েছি। তো আর ওই বিএফএস এর থেকে আপনার সব লিঙ্ক দিয়ে দেওয়া আছে। তারপরে যদি লাগে আমরা দিয়ে দিব, অসুবিধা নাই। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো, আপনারা একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন, মনোযোগ দিয়ে করবেন, আশা করি সবকিছু শিখতে পারবেন। আচ্ছা, আজকে তাহলে আমরা এখানে ক্লোজ করি, অলরেডি 10টা 12 বেজে গেছে। আশা করি সবাই ভালো থাকবেন। তবে জাপানিজ যে বিটুবি বিটুবি নিয়ে আপনাদের সাথে আমাদের একটা লাস্ট ক্লাসে একটা সেশন থাকবে এই বিটুবি নিয়ে। ওই সেশনে আপনারা আরো ডিটেলস পাবেন, আর বিটুবি লেটারটা আমরা আপনাদেরকে পাঠিয়ে দিব, আমাদেরকে মেসেজ করে রাখবেন। তবে সেটা হয়তো আগামীকালকে হবে না, আগামীকালকে আমরা আমাদের অফ ডে, শনিবার আমরা চেষ্টা করবো বিটিভিটা আপনাদেরকে সবাই বিটিভি লেটারটা পাঠিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, মোহাম্মদ হেলালুজ্জামান: ওমরা ভিসা করার জন্য আমার ক্লায়েন্ট আছে, আমি কি আপনাদের মাধ্যমে ওমরা ভিসার অর্ডার নিতে পারি? জি, ওমরা নিয়ে একটা জিনিস আপনাদেরকে মাথায় মাথায় নিয়ে নেন, আমরা আসলে এজেন্সি না, স্কিল প্ল্যানেট কোনো এজেন্সি না। আমি
নিয়ে মানে আমি নিজেও চাই না আপনারা আমাদের থেকে সার্ভিস নেন, বাট একবারে যদি না পারেন আমরা আপনাদেরকে গাইড করব।